কুকুর যখন দৌড় দেয় তখন তাকে পুরস্কার হিসেবে তাজা মাংস খেতে দেওয়া হয়। সাইদি রাজাকার নাকি সেটা আদালতের বিষয়। কিছুক্ষণ আগে যে ছেলেটি এসেছে সে আমাকে বলল, নিম্নেকা লেপাতি রুক্রেকা লাইয়া। গালিব ভাই আলাদা ভাষা জানে, আবার আলাদা ভাষাও তৈরি করে রেখেছে নিজের তথ্য অন্যের বোধগম্য যাতে না হয় সেজন্য। আমার কাছে সকল কিছু স্পষ্ট। আমি ক্ল্যারিটি না পেলে কোনো কিছুই বলি না। ওদের এভাবে বেঁধে রেখেছেন কেন? ওনারা কি করেছে? আপনি পাগল হননি, আপনি ঠিক আছেন। তবে আমার কিছু বিষয় জানা খুব জরুরি। না না, কোনো সমস্যা নেই। আপনি এই ট্যাটুর মিনিংটা কিভাবে বের করলেন? তার শরীরে এমন ট্যাটু আছে তা আপনি জানলেন কি করে? বইটি সত্য প্রিমিয়াম পাবলিকেশনস কর্তৃক সংরক্ষিত। আপনারা শুনছেন কণ্ঠ সাহিত্য চ্যানেল, যেখানে থাকছে বাংলা ও বিশ্ব সাহিত্যের সব ধরনের রোমাঞ্চকর গল্প, ভৌতিক, তান্ত্রিক, গোয়েন্দা, রহস্যময় এবং আরও অনেক কিছু। আমাদের সাথে থাকুন এবং ডুব দিন গল্পের অসীম জগতে। আজকের গল্প আমরা নিয়েছি প্রিমিয়াম পাবলিকেশনস থেকে প্রকাশিত মোহাম্মদ সৈকত আজিমের সাড়া জাগানো বই মুসা গালিব মিস্টার অবজারভার থেকে দ্য কেস অফ রেড ফ্ল্যাশ। এই বইটিতে রয়েছে 4টি উত্তেজনাপূর্ণ গল্প। আমাদের গল্প আপনাকে মুগ্ধ করলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করি আমাদের আজকের গল্প। আমেরিকার 70.89% মানুষের প্রিয় ঋতু শীতকাল। বাংলাদেশ এবং ভারত উপমহাদেশে এই সংখ্যাটি প্রায় একই রকম হবে। শীতকাল আমার ভীষণ প্রিয়। শীতকালের আমি একটা নাম দিয়েছি, নামটা অলসকাল। আমার বন্ধু কৌশিক এই ঋতুর নাম দিয়েছে ঘুমকাল। আজকে আসার পথে আমার ছোটবেলার বন্ধু কৌশিক ধরের কথা দুবার মনে পড়েছে। মনে পড়ারও একটা কারণ আছে। কারণটা হলো, ওর মতো দেখতে দুজন ছেলেকে দেখেছিলাম। দুবার কৌশিক কৌশিক বলে ডেকেও ছিলাম, কিন্তু লাভ হয়নি। কেউ পাত্তা দেয়নি, যে যার মতো চলে গেছে। বাসা খোঁজার জন্য বের হয়েছি সেই কখন, এখন অবধি বাসা খুঁজে পাইনি। বেশ কিছু জায়গায় পোস্টার লাগানো আছে রুমমেট আবশ্যক লিখে, কিন্তু কোনো বাসা পছন্দ হচ্ছে না। পছন্দ না হওয়ারও একটা কারণ আছে। কারণটা হলো বাসা ভাড়া বেশি, অধিক লোকের বসবাস। আমার আবার এই গিজ করে থাকা একদম পছন্দ না। আজকের মধ্যে আমার বাসা খুঁজে বের করতেই হবে। বাসা সুন্দর পরিবেশ আছে, বা কারো সাথে ম্যাচে ওঠা যায় এমন হলেও। ঢাকা শহরে যে জিনিসটি পাওয়া সব চাইতে কষ্টকর, তা হলো ভালো একটা থাকার জন্য ঢাকা শহরে সুষ্ঠু কোনো পরিবেশ নেই। কয়দিন ধরে বাসা খুঁজে চলেছি, কিন্তু পাচ্ছি না। রাস্তার ধারে এক অর্ধ উলঙ্গ পাগল দেখলাম। পাগল এসে বলল, এই 10 টাকা দে, ভাত খাবো। তুই আমাকে 10 টাকা দিলে তোর 10টা উপকার হইবা। তোর কষ্টের দিন শেষ হইয়া যাবে। দে, টাকা দে, বেশি ভাবিস না। জগতে যে যত বেশি ভাবে তার সমস্যাও তত বাড়ে। দে হারামজাদা, টাকা দে। কি মনে করে যেন পাগলকে 10টা টাকা দিলাম। এর আগে মানুষকে অনেক দান খয়রাত করেছি, শান্তি পাইনি। এই পাগলকে 10 টাকা দেওয়ার পর কেমন জানি শান্তি অনুভব হচ্ছে, প্রশান্তি লাগছে। ঘাড় ফিরিয়ে পাগলটাকে দেখতে যাব। এ কি, লোকটা উধাও, কোথায় হারিয়ে গেল কিছুই বুঝলাম না। হঠাৎ একটা সাইনবোর্ডে চোখ পড়ল, রুমমেট আবশ্যক, মুসা গালিব, 369/সি, আজিমপুর রোড, ঢাকা। কোনো ফোন নম্বর নেই, শুধু নাম আর বাসার ঠিকানা। রাস্তায় 2-1জনকে জিজ্ঞেস করলাম। একজন সামনে যেতে বললে অপরজন যেতে বলে পিছনে। সামান্য একটা বাসা খুঁজতে 30 মিনিট সময় নষ্ট করলাম। 30 মিনিটে আমি কত কি করতে পারতাম। মনে মনে বিরক্ত হলাম কিছুটা। বাসা খোঁজা বাদ,
সামনে একটা পান দোকানদার দেখলাম, তার থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে আসব। ভাবলাম শেষবার ওনাকে একটু জিজ্ঞাসা করেই দেখি, ভাই এদিকে মুসা গালিবের বাসা 369/C কোথায় জানেন? মুশা গালিব সাহেবের বাসায় যাবেন? জি। দোকানদার দোকান থেকে বের হয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ও, ওই যে ছাদের ওপর বাগান করা, দেখতে পাচ্ছেন? 4 তলার উপরেই মুশা গালিব সাহেবের বাসা। যে 4 তলা পেরিয়ে ছাদের উপর উঠতেই যেন মনে হলো স্বর্গ রাজ্যে চলে এসেছি। 5-6 হাজার স্কোয়ার ফুট এক বিশাল ছাদ, চারপাশে বাগান, পশ্চিম পাশে 2টা রুমের একটা ফ্ল্যাট, 2টা রুমেরই দরজা খোলা। ছাদের পূর্ব আর পশ্চিম পাশে বড় বড় 2টি আয়না। এত বড় ছাদে আয়নার কি কাজ? নিজের মনকে প্রশ্ন করলাম। আয়নার সামনে গিয়ে তাকাতেই দেখি এই আয়নায় আস্ত ঢাকা শহরের প্রত্যেক মানুষকে দেখা যায়। একটা জুম আয়না, অন্যটি দূরের আয়না। আয়নার দিকে তাকিয়ে চিন্তা করলাম, এই বাড়িতে যে লোক থাকে সে সম্ভবত মেয়েদের প্রতি আকর্ষিত বেশি হয়। এই জন্য রাস্তার মানুষগুলোকে দেখার জন্য এত বড় আয়না লাগিয়েছে। আজকাল লুচু ছেলেদের প্রতি মেয়েদের প্রেম ভালোবাসা আবেগ একটু বেশিই থাকে। অবশ্য সব মেয়ে এমন তা নয়, আবার সব লুচু ছেলেদের প্রতি মেয়েদের প্রেমও থাকে না। যারা আগ বাড়িয়ে মেয়েদের সাথে কথা বলে তারা আসলে মেয়েদের অ্যাটেনশন তৈরি করতে পারে। ভদ্র ছেলেরা মেয়েদের সাথে সরাসরি কথা বলতে লজ্জা পায়। আবার ভাবলাম, বাগান যে লোক করেছে সে হয়তো শৌখিন কোনো মানুষ। এমনটা হয়তো হতে পারে। হঠাৎ পিছন থেকে ভারী একটা আওয়াজ ভেসে এলো। বললেন, এই যে কলকাতার বাবু, এদিকে আসুন। মাথা ঘুরিয়ে লোকটির দিকে তাকালাম। দেখলাম একজন লোক, বয়স 40 হবে, চোখগুলো সরল, জোড়া ভ্রু, গলায় একটা চাদর, ফুল হাতা শার্ট, দর্জি থেকে অর্ডার দিয়ে বানানো একটা ফুল প্যান্ট, পায়ে নাইকি কোম্পানির শু। কিন্তু লোকটির পায়ের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। পায়ের কাছে একটা বড় ইঁদুর আর একটা ছোট্ট ইঁদুর। তিনি হাঁটছেন, তার সাথে ইঁদুরগুলোও হাঁটছে। লোকটি বললেন, আতিক সাহেব, বাসাটা ঘুরে দেখুন তো পছন্দ হয় কিনা। আমি একা মানুষ, এখানে একাই থাকা হয়, নিজের খেয়াল খুশি মতো থাকি আর কি। জি ঠিক আছে। আমি বাসার ভিতরে ঢুকলাম। বাসায় একটি ফ্রিজ আছে, বইয়ের শেপ আছে খুব সুন্দর করে ডিজাইন করা। বই দেখে খুব খুশি হলাম। এই বাসায় যে করেই হোক থাকতে চাই। অনেক পুরাতন আর দুর্লভ বইয়ের সমাহার ভদ্রলোকের বাসায়। এক জায়গায় দেখলাম একটা বাঁশি। বাঁশিটির মাথায় রূপা দিয়ে ডিজাইন করা সরু একটা ময়ূরের মাথা লাগানো। অন্য ঘরে তবলা রাখা আছে। লোকটি তাহলে সংস্কৃতি চর্চা করে। নিজের মনে প্রশ্ন জাগলো। হঠাৎ দেখি মুসা গালিব সাহেব বললেন, আমি সংস্কৃতি চর্চা করি না, যখন ইচ্ছে হয় বাজাই। মুসা গালিবকে আমার এই নিয়ে দুবার ভয় হলো। ভয় হওয়ার কারণ হলো তিনি আমাকে দেখে বললেন, কলকাতার বাবু। এটা তিনি কি করে জানলেন সেজন্য ভয়। দ্বিতীয় কারণ হলো আমি মনে মনে কি ভাবছি এটা তিনি কি করে জানলেন সেটা নিয়ে অধিক ভয় কাজ করছে। সেদিন আর তেমন কথা হয়নি, নাম পরিচয় শুধু হয়েছে। বাসা ভাড়া বাবদ মাসে মাত্র 3,000 টাকা চাইছেন ভদ্রলোক। কারণ হিসেবে বললেন, আপনার মতো মানুষ থাকলে আমার বাসাটা নিরাপদ থাকবে। আপনার সাথে বসে আড্ডার গল্প করে দিনরাত পার হয়ে যাবে। 1 তারিখে কাপড় চোপড়ের গাঁটরি নিয়ে চলে আসতে বললেন তিনি। 1 তারিখে যথাসময় মুসা গালিবের বাসায় গিয়ে হাজির হলাম। ঘরের সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেউ আছেন? মুসা গালিব সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসুন। ভেতরে ঢুকে দেখলাম গালিব সাহেব সাদা কালো চাদর গায়ে দিয়ে বসে আছেন। তখনও খুব বেশি শীত পড়েনি। আমি বললাম, আমি আপনার কথা মতো কাপড় চোপড়ের গাঁটরি নিয়ে চলে এসেছি। মুসা গালিব সাহেব বললেন, ভালো করেছেন এসেছেন। এই বলে তিনি আমাকে আমার থাকার জায়গা এবং রুমখানা দেখিয়ে দিলেন। আমার যা যা প্রয়োজন তা যেন নিজের মনে করে ব্যবহার করি। মনের মধ্যে কোনো সংকোচ যেন না থাকে সে ব্যাপারে ভদ্রভাবে শাসিয়ে গেলেন। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল।
মাঝে মাঝে কোথায় যেন চলে যান ভদ্রলোক, আবার ফিরে আসেন রাত করে। কখনো বা বই নিয়ে পড়তে বসে যান। বই নিয়ে যখন বসেন তখন রাত আর দিন তার কাছে সমান। তার ছোট্ট একটা রুমও আছে যেখানে তিনি গবেষণা করেন। এলোমেলো সব কিছু। একদিন সকালে দেখলাম তিনি ইঁদুরের সাথে কথা বলছেন। ভাবলাম লোকটা মনে হয় উন্মাদ বা সাইকো গোত্রের কেউ। প্রথমে তিনি 3টে ইঁদুরকে একটা খাঁচা থেকে বের করলেন। ইঁদুরগুলো বের হয়ে তার চারপাশে ঘুরতে লাগলো। যারা বিড়াল পালে তাদের ক্ষেত্রে দেখা যায় বিড়াল পায়ের কাছে এসে ঘুরঘুর করে, আদর পেতে চায়। কিন্তু এখানে দেখছি ইঁদুর তার পায়ের কাছে এসে ঘুরঘুর করছে। তিনি আদর করে তাদের খাওয়াচ্ছেন। আমাকে দেখে বললেন, কি আতিক সাহেব, কিছু বলবেন? পাগল ভাবছেন না তো আমাকে? আমি বললাম, না না, আহা, পাগল ভাববো কেন? কিন্তু ইঁদুর শিকার করা যায় এই প্রথম দেখলাম। তা কি করে সম্ভব হলো মশাই? মুসা গালিব বললেন, যে কোনো প্রাণী আপনি চাইলে শিকার করতে পারেন। পৃথিবীতে সবচেয়ে সহজে যে প্রাণীটিকে শিকার বানানো যায় তা হলো মানুষ। কাউকে শিকারী বানাতে হলে প্রেম, ভালোবাসা, আবেগ, কষ্ট, আনন্দ এই সব দিয়ে শিকার বানাতে হয়। খাদ্য হলো শিকারী বানানোর মূল মন্ত্র। আজকাল ছেলে মেয়ে একে অপরকে শিকার করতে খাদ্যের আশ্রয় নিয়ে থাকে। ভোজন হলো হৃদয় শিকার করার প্রথম ধাপ। প্রেমিক প্রেমিকাদের শিকার করতে আজকাল সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গড়ে উঠেছে। যে রেস্টুরেন্টের রং, ডিজাইন, খাদ্য, পরিবেশনা সুন্দর, সেই রেস্টুরেন্টে প্রেমিক যুগল বেশি যায়। পুলিশের কাছে যে কুকুরগুলো থাকে সেগুলোকে আগে একটা কমান্ড দেওয়া হয়। কমান্ড হতে পারে দৌড় দেওয়া। কুকুর যখন দৌড় দেয় তখন তাকে পুরস্কার হিসেবে তাজা মাংস খেতে দেওয়া হয়। কুকুরের সাথে পরিবারের লোকজনের মতো আচরণ করা হয়। এতে করে কুকুর ট্রেন হয়ে যায়। কিন্তু ইঁদুরের ক্ষেত্রে কিন্তু আলাদা। আপনি চাইলেই একে ট্রেন করতে পারবেন না। আমি এই ইঁদুরগুলোকে 1 মাস ধরে পর্যবেক্ষণ করছি, তারপর এদেরকে ট্রেনই বানিয়েছি। ইঁদুরকে শিকারি বানাতে হলে প্রথমে তাদের কাছাকাছি থাকুন। প্রতিদিনের খাদ্য তালিকা থেকে ভালো খাবারটা তার জন্য রাখুন। হার্টবিট নর্মাল রাখুন। ইঁদুর আবার মানুষের হার্টবিট শুনতে পায়। শুধু মানুষের নয়, যে কোনো প্রাণীরই হার্টবিট তারা শুনতে পায়। হার্টবিট শুনে তারা বুঝে নেয় কে তাদের জন্য বিপজ্জনক আর কে বিপজ্জনক নয়। ইঁদুরের আরেকটি ব্যাপার হলো তারা যে কোনো প্রাণীকে দেখেও বুঝে ফেলতে পারে কে কেমন প্রকৃতির। আমি ইঁদুরের সামনে আমার হার্টবিট নর্মাল রাখি। যতটা সম্ভব বিনয়ী থাকার চেষ্টা করি। ওদের চোখ দেখে বুঝি এরা কি চায়। আমি মানুষের চোখ দেখলেও তার সম্পর্কে বলতে পারি। এখন আমি ইঁদুর পর্যবেক্ষণ করছি। আপনি কি যে কোনো মানুষকে দেখেই তার সম্পর্কে বলতে পারেন? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারি। ভদ্রলোকের এমন আত্ম অহংকার দেখে মেজাজ খুব চটে গেল। চুপচাপ ঘরে চলে এলাম। পরদিন সকালবেলা শুনতে পেলাম মুসা গালিব একা একা চিৎকার করছেন, অনেকটা বাচ্চাদের মতো। আমাকে ডাকলেন। আতিক সাহেব, দেখে যান। গিয়ে দেখলাম আগে ইঁদুর ছিল 2টো, এখন দেখছি 5টি। আমি বললাম, এখানে দেখার কি আছে? মুসা গালিব বললেন, আগে ইঁদুর ছিল 2টো, এখন 5টি। ইঁদুর নিজেদের গোত্রদের রক্ষার জন্য সব সময় মানবিক আচরণ করে। এমনকি এরা সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে থাকে। আমি এদের পর্যবেক্ষণ করেছি। ইঁদুর যৌন মিলন করার সময় একে অপরকে ডাকাডাকি করে। এই ইঁদুরগুলো সামাজিক। এরা যখন কষ্ট পায় তখন চোখের সাহায্যে এবং শব্দের সাহায্যে এদের অনুভূতিগুলো প্রকাশ করে। আমি এদের বিভিন্ন রকমের খাদ্য প্রদান করেছি। খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে ইঁদুর খুব রুচিশীল। মানুষের মতো ইঁদুরেরও রসবোধ আছে। ইঁদুর হলো সবচেয়ে স্বাধীন প্রাণী। এরা নিজের মতো চলতে পছন্দ করে। এদের কোনো রাজা নেই। নিজেদের বিপদে এরা সব এক হয়ে যায়। এক একবার এক এক রকম ফ্রিকোয়েন্সির কারণে এরা অনেক কিছু শুনতে পায়। এই যে কাল ভূমিকম্প হলো, এই ইঁদুরগুলোর নড়াচড়া দেখে বুঝে গিয়েছিলাম কিছু একটা হতে চলেছে। তবে এইটা ভাবিনি যে ভূমিকম্প হবে।
কিন্তু গতকাল 3 মাত্রার ভূমিকম্পের কারণে এদের আচরণ বুঝেছিলাম। এরা দুজন কোথাও যেন চলে যায়, তারপর বাকি আরো 3টি ইঁদুর সাথে করে নিয়ে আসে। আমার বাসাটা হয়তো এদের কাছে নিরাপদ। আমার এই বাসাটা 10 তলা ফাউন্ডেশন করা, কিন্তু বাড়িওয়ালা 4 তলায় সীমাবদ্ধ রেখেছেন। এর মানে আমার এই বাসা 4 মাত্রার ভূমিকম্পের জন্য নিরাপদ। এই ইঁদুরগুলো আগে থেকে ইনফ্রাসোনিক ওয়েভ বুঝতে পারে, যা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ভবিষ্যতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ইঁদুরের গুরুত্ব নিয়ে আর্টিকেল লেখা যেতে পারে। ওদের ড্রামাটিক ক্ষমতা যে কোনো প্রাণীর চেয়ে ভালো। তারা চাইলে যে কোনো মানুষকে বোকা বানাতে পারে। বিদেশি ইঁদুরের তুলনায় আমাদের দেশীয়রা যথেষ্ট চালাক। ওদের দিয়ে তো আমি একটা কেসও সলভ করেছিলাম। সেই গল্প না হয় আপনার কাছে অন্য একদিন করব। মুসা গালিব ভুলভাল কথা বলছে মনে হচ্ছে। আমি বললাম, আহা, আপনি তো সবার সম্পর্কে বলে দিতে জানেন। আপনার সাথে এতদিন ধরে আছি, কই আমার সম্পর্কে তো কিছু বললেন না। কেন? যেদিন আপনি আমার বাসায় এসেছিলেন সেই দিনও তো বললাম। কি এখন বলতে পারবেন? আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গালিব সাহেব আমার দিকে কিছুক্ষণ চেয়ে বললেন, খালি পেটে ওষুধ খেয়েছেন। ব্র্যাকের মতো এনজিওতে 2 বছর ধরে কাজ করেছেন। পেশায় একজন সোশ্যাল ওয়ার্কার, কিন্তু নিজের কাজের প্রতি সন্তুষ্ট নন। আপনি শিশুদের নিয়ে কাজ করেছেন, ক্যারাটে জানেন, বাবুর্চি হিসেবেও কাজ করেছেন। আপনার লেখালেখির অভ্যাস আছে। যে কোনো কাজ চটজলদি করেন বলেই কাজের পরিবর্তে ভালো ফলাফল নিয়ে আসতে পারেন না। আপনার জীবনের বেশিরভাগ সময় কেটেছে ভারতে। বাংলাদেশ, ভারত দুটোতে আপনার সিটিজেনশিপ আছে। আপনার পরিবারের অর্ধেক এই দেশে থাকে, অর্ধেক থাকে বিদেশে। দীর্ঘদিনের লুকানো এক ধরনের পাগলামি আছে আপনার ভেতরে। এই পাগলামি দেখে বোঝা যায় কোনো নারী থেকে প্রচণ্ড আঘাত পেয়েছেন আপনি। তাই হয়তো পণ করেছেন জীবনে আর বিয়ে করবেন না। আপনি বেশিরভাগ সময় সন্দেহের মধ্যে থাকেন। নিজের সন্দেহের বেড়াজালে বারবার নিজেই জড়িয়ে পড়েন। আপনি মনে করেন আপনার পরিবার কোনো না কোনোভাবে আপনার জীবন নষ্ট করেছে, তাই আপনি পরিবারের কথায় উঠবস করেন না, নিজের মতো করে চলেন। আর আপনার নাম আতিক নয়, নিজেকে লুকানোর জন্য একটা নাম ধার করে চলছেন মাত্র। আপনার ধর্ম ইসলাম নয়, আপনি একজন হিন্দু। আপনি সবসময় ভয়ে থাকেন কেউ আপনাকে মেরে ফেলবে ভেবে। গালিব সাহেবের মুখে ইঁদুরের কাহিনী শুনে পাগল ভেবেছিলাম। এখন কেমন যেন লাগছে। একবার ভাবলাম দৌড়ে পালিয়ে যাব কিনা। হঠাৎ ভদ্রলোক বললেন, আতিক সাহেব, পালাতে হবে না। আপনি নিরাপদ ভাবতে পারেন নিজেকে। আমি যে দৌড়ে পালাবো এইটা তো শুধু মনে মনে ভেবেছিলাম, কিন্তু ভদ্রলোকের মুখে এইসব কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। লোকটি তবে কি মাইন্ড রিডিং জানে? মাথা এক বিন্দুও কাজ করছে না, মাথা থেকে ঘাম ঝরছে আমার। গালিব সাহেব আমার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিলেন আর বললেন, এই নিন, একটু জলপান করুন। এক ঢোক দিয়ে সব সাবার করে দিলাম। ফ্যান ছেড়ে দিয়েছেন তিনি। এরপর আমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডার শরবত বের করলেন, কেটে দিলেন ফল। আমি বললাম, আচ্ছা আপনি কে? আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? ভদ্রলোক বললেন, কি মুশকিলে ফেলে দিলেন মশাই। আমি আপনার সম্পর্কে বললাম আর আপনি আমাকে উল্টো একই প্রশ্ন করছেন যে আমি কে। আমি মুসা গালিব, পেশায় একজন অবজারভার, আবার ধরে নিতে পারেন একজন ছাত্র। মাঝে মধ্যে মানুষের মধ্যে লুকিয়ে থাকা জিনিসগুলো এক্সপ্লোর করাই আমার কাজ। আমি বললাম, আমার সম্পর্কে আজ পর্যন্ত কেউ কিচ্ছু জানে না, আপনি এত কিছু জানলেন কি করে? তিনি বললেন, আরে মশাই, মানুষ সম্পর্কে জানতে গেলে আগে মানুষ হতে হয়। যে মানুষ সম্পর্কে জানতে চান সেই মানুষটাকে নিজের মধ্যে ধারণ করতে হয়, মানুষটার জায়গায় নিজেকে বসাতে হয়। কোনো মানুষকে বোঝার জন্য এটা চাইলে যে কেউ করতে পারে, এত কঠিন কিছু না। অভ্যাস করে ফেললে একটা সময় সব আপনা আপনি যুক্তির মধ্যে চলে আসবে। আপনার সম্পর্কে কি ভাবছি বলছি দেখুন। প্রথমত, আপনি খালি পেটে ওষুধ খেয়েছেন। বুঝলাম বমির ঢেকুরের সাথে ওষুধের গন্ধ আসছে একটা দেখে। আপনি অস্বস্তিতেও আছেন। খালি পেটে ওষুধ খেলে এমন হয়। 3 বছর আগে চাকরি ছেড়েছেন বলেছি,
আপনার ব্র্যাকের আইডি কার্ডের মধ্যে চাকরির সময় অনুযায়ী 2 বছর হয়। তার মানে আপনি 3 বছর আগে চাকরিচ্যুত হয়েছেন। আপনি বাচ্চাদের সাথে কাজ করেছেন বুঝলাম। আপনার কথাগুলো খুব সংক্ষিপ্ত কিন্তু ডাইরেক্ট পয়েন্ট। যারা টিউশনি করায় বা শিক্ষক, তাদের অভ্যাসের মধ্যে না চাইলেও একটি ধৈর্য চলে আসে। বাচ্চাদের যেমন জোড়া শব্দ দিয়ে আস্তে ধীরে বোঝানো হয়, ঠিক তেমন। আপনি আপনার জব নিয়ে সন্তুষ্ট না সেটা বুঝেছি। আপনি যেদিন আমার এখানে এসেছেন, আপনার ব্যাগটা তাচ্ছিল্যতার সাথে পা দিয়ে সরিয়েছেন, অনেকটা অনুরোধে ঢেকে গেলার মতো। এতে বোঝা যায় নিজের কাজের প্রতি আপনি সন্তুষ্ট নন। আপনি ক্যারাটে জানেন বলেছিলাম। কোনো কিছু ধরার সময় আপনি নর্মাল পজিশনে না ধরে ডাইরেক্ট ধরেছেন, রক টান টান করে ধরেছেন, আর বসেছেনও টান টান হয়ে। আপনার শরীরে ব্যথা সহ্য করার ক্ষমতা বেশি। যারা ক্যারাটেকে নিজের মধ্যে একবার ধারণ করে ফেলে, তাদের মুভমেন্ট হয় স্ট্রেট। আপনার মধ্যেও সেই স্ট্রেট ফরওয়ার্ড ভাবটা আছে। কোনো মানুষকে বুঝতে হলে আমি তার চোখের দিকে তাকাই। আপনার চোখের মুভমেন্ট শত্রু খুঁজছিল। আপনি আমার বাসায় ওঠার পর থেকে ডানে বামে ওপরে নিচে সব দিকে লক্ষ্য করেছেন। আমার পুরাতন সিন্দুকটা আপনার চোখের আড়াল হয়নি। আপনার বাম চোখ সেফ জোন খুঁজছিল। সেই সাথে সন্দেহ তো আছেই। এতে বোঝা যায় আপনি সন্দেহপ্রবণ একজন মানুষ। আপনি বাবুর্চির কাজ জানেন বা করেছেন বলেছিলাম। আপনার হাতের বৃদ্ধাঙ্গুলি বরাবর কাটা দাগ আছে। এছাড়া যাদের রান্নার কাজে অভ্যাস, তাদের চোখের ডানে বামে সতর্কতার একটা চিহ্ন থাকে, যা আপনার আছে। আপনি নিজেকে লুকাতে পছন্দ করেন বললাম। আপনার পকেটে থাকা ভারতীয় মুদ্রার কয়েন খুব সতর্কতার সাথে লুকিয়ে রেখেছেন। আপনার লেখালেখির অভ্যাস আছে বললাম। খুব সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারেন। শব্দের উচ্চারণ চমৎকার। এছাড়া হাতে কলম ধরার দাগ স্পষ্ট দেখা যায়। তার মানে সুযোগ হলেই আপনি লিখতে বসেন। বই পড়েন অনেক। আপনার নাম আতিক নয়, তা প্রথম দিনই বুঝেছিলাম। ইন্ডিয়াতে ছিলেন বললাম আপনার ভাষাগত উচ্চারণ দেখে। আপনার ভাষার মধ্যে কলকাতার টান রয়েছে। যারা ইন্ডিয়াতে থাকতে গিয়ে অভ্যাস হয়ে যায়, তাদের ভাষার মধ্যে হিন্দির মিশ্রণ চলে আসে। আপনার সালামের মধ্যেও সেই সুরটা আছে। আপনার ইংরেজি শব্দের উচ্চারণও ইন্ডিয়ান স্টাইলের। তাতে বোঝা যায় আপনি ইন্ডিয়াতে ছিলেন। আপনাকে যখন আমি আতিক সাহেব বলে ডাক দিই, আপনি অনেক দেরিতে রেসপন্স করেছিলেন। তাছাড়া 2 বার ডাকার পরেই আপনি রেসপন্স করেছেন। আপনি সেই দিন নিজের নাম লিখতে গিয়ে এক জায়গায় লিখেছেন আতিক হ্রস্বীকার দিয়ে, অন্য জায়গায় লিখেছেন আতিক দীর্ঘিকার দিয়ে। মানুষ নিজের নাম বানানোর ক্ষেত্রে খুব সচেতন থাকে। এতেই বোঝা যাচ্ছে আপনার নাম আতিক নয়। এছাড়া আপনার ধর্ম ইসলাম নয়। এর কারণ হলো মুসলিমরা সালাম দিতে গিয়ে কখনো নমস্কার ভঙ্গি করেন না। প্রথম দিন আপনি সালাম দিতে গিয়ে 2 হাত একসাথে করে সালাম দিয়েছেন। এতে স্পষ্ট প্রমাণ হয় আপনি একজন হিন্দু। কিন্তু আমার ধারণা আপনি ধর্ম খুব একটা মানেন না। এইবার বলুন তো, আপনার ডাক নাম কি? আপনি যেভাবে মানুষ চিনেন আর যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, তাতে আমার মনে হয় না যে আপনার কাছে লুকানোর মতো আমার তেমন কিছু আছে। আপনি যা যা বলেছেন প্রত্যেকটি কথা সত্য। আমার আসল নাম বিশ্বনাথ। ভারত থেকে বাংলাদেশে এসেছি 3-4 বছর হবে। আমি আগে এমন ছিলাম না। আমার একটি মেয়ের সাথে প্রেম ছিল, কিন্তু পরিবারের কারণে আমার সেই ভালোবাসার মানুষটি কলঙ্কিত হয়ে দুনিয়া ছেড়ে চলেই গেল। তার মৃত্যুর পর কেমন যেন হয়ে গিয়েছি। বাংলাদেশে ময়মনসিংহ জেলায় আমাদের বাড়ি ছিল, এখনও আছে। সেখানে মাসি আর মা ওরা থাকেন। ভারতের কলকাতায় আমার বাবার ব্যবসা। সেখানে আমার পরিবার থাকছেন 2 যুগ ধরে। 2 দেশেই আমি যখন তখন যেতে পারি, কারণ আমি 2 দেশেরই নাগরিক। আসলে আমার লেখালেখি করতে খুব ভালো লাগে, বুঝলেন। মূলত আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেছিলাম দীর্ঘদিন ধরে। কলকাতায় আনন্দবাজার পত্রিকাও কাজ করেছি রিপোর্টার হিসেবে। মুসা গালিব আমার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, অন্তর্টিপুনি দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আপনি আমার সাথে থাকতে পারেন। একা থাকতে থাকতে একা থাকার প্রতি বিরক্তি চলে এসছে। একসময় এই একা আমার কাছে আধার ঘরের মানিক মনে হতো, কিন্তু এখন আমাকে 49-এর বায়ু দেখালে চলবে না। তাই প্রতিদিন নিয়ম করে 2 জন মানুষকে পর্যবেক্ষণ করি। রাস্তায় বের হই, মানুষের সাথে পরিচয় হয়, তাদের পর্যবেক্ষণ করি। অর্থকরীর অভাব হলে যে কোনো কাজ করি। আমার অনেকগুলো হাতের কাজ জানা।
যখন যেটা ইচ্ছা হয় করি, সমস্যা হয় না। মুসা গালিবের সাথে 2 মাস কেটে গেল। এই 2 মাসে আমাদের সম্পর্ক আপনি থেকে তুমিতে চলে এসেছে। কখনো তুমি, আবার কখনো আপনি। আমাদের এই অনিয়মের নিয়ম বেশ ভালো লাগে। মুসা গালিব আমাকে নিয়ে রাস্তায় বের হলো। আমরা কথা বললাম মানুষের সাথে। তার বেশভূষা একটু ভিন্ন রকম বলেই সহজেই যে কারো মনোযোগ আকর্ষণ করতে পারেন। ফিলিস্তিনির চাদর গায়ে মোড়ানো, কিন্তু তার কথাবার্তা শুনলে মনে হয় সে কমিউনিস্ট। আবার কখনো মনে হয় ন্যাশনালিজম পালন করে, আবার কখনো মনে হয় পাক্কা ইমানদার মানুষ, কখনো তো মনে হয় যে নাস্তিকও। কখন কি করে বোঝা মুশকিল। সেদিন সকালবেলা বসে দুজন চা খাচ্ছি, এমন সময় হঠাৎ মুসা গালিব আয়নার দিকে আঙুল বের করে বলল, ওই যে দেখো একটা মেয়ে যাচ্ছে, এই মেয়ে আমার এখানেই আসবে। মেয়েটির চলাফেরা দেখো, মনে হচ্ছে সে টিচার, ধর্ম খুব মান্য করে, খুব বুদ্ধিমান। এই মেয়ে নিজের সাথে কথা বলে, তার মানে সে সিজোফ্রেনিয়ায় কিছুটা হলেও আক্রান্ত। এর বয়স হবে 23 বছর। মেয়েটি কথা বলায় খুব পটু হওয়ার কথা। হাঁটা দেখে বোঝা যাচ্ছে মেয়েটি এই শহরে নতুন এসেছে। স্কার্ফ এবং গায়ের রং, হাঁটার স্টাইল দেখে মনে হচ্ছে চট্টগ্রামের কোথাও থাকে। ওকে এখন একটু পাগল মনে হচ্ছে আমার। এত দূর থেকে একটি মেয়েকে দেখে তার প্রফেশন, সে কেমন, তার বাড়ি কোথায়, এইগুলো বলা মানে মাত্রাতিরিক্ত অহংকারের লক্ষণ। তিনি যে আমার দিকেই তাকিয়েছিলেন সেই খেয়াল ছিল না। আমার দিকে তাকিয়ে বলল, বন্ধু বিশ্বনাথ, এটা অহংকার নয়। এই মানুষ কি আদতেই মাইন্ড রিডিং জানেন? আমি তো নিজের সাথে নিজে কথা বলার সময় ঠোঁট পর্যন্ত নাড়াইনি, তাহলে তিনি কিভাবে জানেন আমি তাকে অহংকারী বলছি? গালিবকে বললাম, আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি সেই দিন বললে পালাতে হবে না আতিক সাহেব, আজ আবার বললে এটা অহংকার নয় বিশ্বনাথ। এই দুটো সিকোয়েন্স আমাকে একটু বোঝাবে প্লিজ। এগুলো কিভাবে বোঝো? কে কি ভাবছে তা বলো কি করে, সেটা বলো তো প্লিজ। গালিব বলল, প্রথমত, আমি যে কারো চিন্তায় ঢুকে যেতে পারি। কারো চিন্তায় ঢুকে যাওয়ার জন্য 4টে জিনিসের দরকার হয়। 1, চোখের দিকে তাকানো। 2, লোকটি কেমন। 3, যে কোনো প্রশ্ন বা কথার ব্যাকগ্রাউন্ড জানা থাকলে সামনের কথার মুভমেন্ট সহজে আঁচ করা যায়। 4, লিপ রিডিং। যেমন তোমার সম্পর্কে যখন বললাম, তখন তোমার মনে আমার কথাগুলোর চিন্তা তৈরি করে ফেলেছিলাম। আমি তোমার চোখ বরাবর তাকিয়েছিলাম। আমার কথা অনুযায়ী তোমার ভাবনা কেমন হতে পারে তা বুঝতে চেষ্টা করছিলাম। মানুষকে চিনতে হলে, বুঝতে হলে মানুষের চোখের দিকে তাকিয়ে থাকার সাহস থাকা চাই। এই কথাটা তোমার মনে কোট করে রাখো। মানুষের চোখ মানুষের সম্পর্কে 70% তথ্য দেয়। পৃথিবীতে মানুষের কাছে সেই জিনিসটা অতি অসাধারণ লাগে, যেই জিনিসটা বেশি সাধারণ। আমি তোমার সাধারণ জিনিসগুলো পর্যবেক্ষণ করেছি, কিন্তু তুমি আমার সাধারণ জিনিসগুলোকে অতি সাধারণ ভেবে ভ্যাবাচাকা খেয়ে গেলে। মাইন্ড রিডিং খুব সহজ একটা কাজ, এত কঠিন নয়। আমার সাথে থাকো, নিজে থেকে শিখে যাবে। তবে পরিপূর্ণ মাইন্ড রিডিং সহজে হবে না। গালিবের কথা শেষ হতেই দেখলাম সেই মেয়েটি আমাদের দিকেই আসছে। আমরা দুজন ছাদে বসা ছিলাম। আমাদের কাছে এসে মেয়েটি বলল, স্যার আসসালামু আলাইকুম, মুসা গালিব সাহেবের বাসা এটা? গালিব নিজেই সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। জি, এটা মুসা গালিবের বাসা এবং আমি মুসা গালিব। স্যার, আমি অনেক দূর থেকে এসেছি। আমার নাম জারিন। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমার বয়স এই 23 বছর। আমি চট্টগ্রামে থাকি, এখন ঢাকায় আছি। বেশ তো, বসুন বসুন। তা আমার কাছে আসার কারণ কি? স্যার, আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। জি, আপনার সমস্যাটি খুলে বলুন। মেয়েটি আমার দিকে তাকালো। গালিব আমার পিঠে হাত রেখে বলল, সমস্যা নেই, ও আমার বন্ধু, আমরা একসাথেই থাকি। ওর নাম বিশ্বনাথ বাবু। আপনি আপনার সমস্যাগুলো খুলে বলুন। আমার বাড়ি চট্টগ্রামে। পরিবারে আমরা 2 বোন আর 1 ভাই। আমি সবার বড়। আমার ছোট বোন মেজো, আর তারপর আমার ভাই। আমি তো সারাদিন একা একা থাকি। যখন একা থাকি তখন নিজের সাথে অনেক কথা বলি। আমি অনেক কল্পনাপ্রবণ একজন মানুষ। কল্পনায় যাই ভাবি
তাই আবার মুখ ঠোঁট নেড়ে নেড়ে বলি। আমার মা এই নিয়ে আমাকে অনেক বকেন। এছাড়া বেশিরভাগ সময় আমি খুব ডিপ্রেশনে থাকি, একটা অ্যাংজাইটিতে ভুগি। সমস্যাগুলো আমার শুরু হয় বাবা মারা যাওয়ার পর থেকে। কিছুদিন আগে আমার বাবা চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কে একটা দুর্ঘটনায় মারা যান। আর বাবা মারা যাওয়ার 7 দিন পর আমাদের বাড়িতে 3 জন লোক আসেন। তারা বাবাকে চিনেন বলেছেন, বাবার বন্ধু বলেও পরিচয় দেন। কিন্তু বাবা মারা গেছেন এইটা কি তারা জানেন না? ওই লোকগুলো যাওয়ার পর একজন মাওলানা সাহেব আসেন। তার নাম হজরত মাওলানা মুফতি জালালউদ্দিন বাগদাদি। তিনি আমার বাবার নাম বললেন। আমার বাবার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। বাবার সাথে নাকি ওনার খুব ভালো সম্পর্ক ছিল। মাওলানা সাহেব আমাকে বললেন, তোমার বাবার থেকে আমি 1 লক্ষ টাকা ধার করেছিলাম, সেই টাকাটা দিতে আসছি। তারপর তিনি 1 লক্ষ টাকা বের করে মাকে দেন। দুপুরে আমাদের বাসায় খাওয়া দাওয়াও করেন। আমার মা ওনাকে অনেক আপ্যায়ন করেন। আমার মায়ের একটু মাইগ্রেনের সমস্যা আছে। ব্যথা যখন ওঠে আমার মা পুরো পাগল হয়ে যায়। সেই দিনও মাইগ্রেনের ব্যথা হচ্ছিল। সাধারণত দুপুরের দিকেই ওই মাইগ্রেনের ব্যথাটা একটু বেশি করে ওঠে, প্রায় 3 দিন 1 সপ্তাহ পর পর। মায়ের ওরকম ব্যথা দেখে উনি বললেন, না, কিছু মনে না করলে আপনার বাম হাতটি দিন। মা হাতটা বাড়িয়ে দিলেন। তিনি মায়ের বাম হাতটা চেপে ধরলেন আর মুখে কি যেন একটা দোয়া পড়লেন। 2 মিনিটের ভিতরই মায়ের ব্যথাটা পুরো ভালো হয়ে যায়। তারপর তিনি চলেও যান। তার 2 সপ্তাহ পর আমাদের বাসায় একটা খাম আসে। খামের ভিতরে বাবার নামে 80 লক্ষ টাকার একটা চেক আসে। চেকের সাথে আরও একটা কাগজ ছিল যাতে লেখা আছে প্রভিডেন্ট ফান্ড। কিন্তু বাবা তো ঢাকায় একটা প্রাইভেট জব করতেন, তাহলে এত টাকা কি করে আসলো আমার মাথায় ঢোকেনি। আর খামটির সাথে যে লোকটি আসেন তিনি ওই কাগজে মায়ের সিগনেচার নিয়ে নেন। কাগজটি আমাদের আর দেখতে দেন না। আমরা তাকে কোম্পানির নাম পরিচয় জিজ্ঞেস করলে তিনি কিছুই বলেন না, শুধু নিজের কথা বললেন। তার নাম মনির, বাড়ি বগুড়া। কিন্তু কোম্পানির ব্যাপারে তিনি কিছুই জানাতে চান না। এটা নাকি তাদের একটা কোম্পানির পলিসি, তাই তারা কিছু বলবে না। কয়েকদিন আগে আমার বাড়িতে মাওলানা জালালউদ্দিন বাগদাদি আবার আসেন। তিনি বলেন, মা, আমার বউ বাচ্চা মারা গেছে। বউ বাচ্চা নিয়ে ঢাকার বাড়ি বিক্রি করে লঞ্চে করে বরিশাল যাচ্ছিলাম। নদীর মধ্যে ঝড় ওঠে। খবরে তো শুনেছেন, গত শুক্রবার লঞ্চ ডুবেছে। সেখানে আমার পরিবার মারা গেছে। টাকা পয়সা কাছে থাকলে নাকি বিপদ, তাই ব্যাংক থেকে সব টাকা তুলে স্বর্ণ কিনে রেখেছিলাম। 500 ভরি স্বর্ণসহ লঞ্চ নদীতে ডুবে যায়। আমি লুঙ্গি পরেছিলাম, লুঙ্গি ফুলিয়ে ভেসেছিলাম। তারপর নদীর এক পাড়ে উঠি। এরপর ঢাকায় আমার অন্য এক মাওলানা ভাইকে ফোন দিই। তার নম্বর মুখস্থ ছিল। অন্য একজনের নম্বর থেকে ফোন দিয়েছিলাম তাকে। সে এসে আমাকে উদ্ধার করে। মাওলানা সাহেব চোখের পানি মুছতে মুছতে আবার বললেন, বুঝলেন মা, আমার সব হারিয়ে গেছে। আমি ঢাকায় বাইতুল মামুন মসজিদের ইমাম ছিলাম। সে মসজিদের জায়গা নিয়ে খুব বিপদে আছে মসজিদ কমিটি। কারণ তারা সরকারি জায়গা দখল করে প্রথমে মার্কেট বানিয়েছে, তারপর রাস্তার পাশে বানিয়েছে মসজিদ। মসজিদ বানিয়েছে কারণ যাতে সরকার চাইলেই মসজিদ ভেঙে দিতে না পারে। মসজিদ ভাঙতে আসলে আমজনতা প্রশাসনের লোকের উপর ক্ষেপে যাবে। এতে করে মসজিদও ভাঙা যাবে না, আবার মার্কেটও ভাঙা যাবে না। মসজিদ ভেঙে দিলে মার্কেটও ভাঙতে হবে। এই মসজিদে কোনো ইমাম টিকে না, কারণ সব ইমাম একমত যে কারো জায়গা জোর করে দখল করে নিজেদের স্বার্থের জন্য মসজিদ বানালে সেই মসজিদে নামাজ আদায় করা ঠিক হবে না। মসজিদের জায়গা নিয়ে মামলা চলছে কোর্টে, তাই মসজিদ আপাতত বন্ধ। এই সময় আমাকে কেউ কাজ দিবে না।
নজরুল ইসলাম ভাই এত ভালো মানুষ ছিলেন, সব সময় আমি তার বিপদে, তিনি আমার বিপদে পাশে ছিলেন। আমার একটা সাইড বিজনেস ছিল কাপড়ের, আগুনে দোকান পুড়ে যায়, সেখানেও লস খাই। আমার যাওয়ার জন্য কোনো জায়গা নাই। বর্তমানে ফটিকছড়িতে একটা মসজিদে আছি, তবে এই মসজিদ এখন আর থাকা যাবে না। এই মসজিদ কমিটির সভাপতি একজন সুদখোর, তার টাকায় মসজিদ চলবে না। এই নিয়ে ফটিকছড়িতে খুব ঝামেলা চলছে, অন্য একটা চাকরির ব্যবস্থা করতে হবে। আসলাম আপনাদের দেখতে, তারপর যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আমার মা ওনার সব কথা শুনলেন। একদম চিন্তা করবেন না, একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আপনার কিছু দরকার হলে আমাকে অবশ্যই বলবেন। মাওলানা সাহেব মা ছাড়া কিছু সম্বোধন করেন না। আমাকেও মা বলেন, আমার মাকেও মা বলেন। আমার মা আমার মামাকে বলেন মাওলানা সাহেবের জন্য আমাদের এলাকায় মসজিদে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। মাওলানা সাহেব দেখতাম মায়ের সাথে আমার সাথে খুব খাতির জমিয়ে কথা বলেন, মাঝে মাঝে ইসলামিক অনেক মাশাআল্লাও শোনান। তাকে আমার এবং মায়ের দুজনেরই পছন্দ হয়। উনি বাবার বিষয়ে অনেক বেশি জানতে চান। বাবা আমাদের জন্য যা যা করতেন তিনিও আমাদের তাই করেন। কিন্তু সেদিন রাতে দেখলাম উনি বাবার রুমের তালাটা খোলার চেষ্টা করছেন। অনেক চেষ্টার পরও উনি তালাটা খুলতে পারেননি, কারণ বাবার রুমের তালাটা বাবা আলাদা করে বানিয়েছিলেন। বাবার রুমের চাবি একমাত্র বাবার কাছেই থাকতো। বাবা চলে যাওয়ার পর মা আর ওই রুমে কখনো যাননি। তাছাড়া রুমটা শুধু অফিসের কাজের জন্যই রাখতেন। মা বাবার জন্য আলাদা রুম আছে, সেই রুমে মা ঘুমান। মাওলানা জালাল উদ্দিনকে আমি এ নিয়ে দুবার দেখেছি। তিনি কি যেন একটা খোঁজাখুঁজি করেন। আমার সরকারি চাকরির পরীক্ষা আছে, তাই আমি ঢাকায় এসেছি। মা, মামা, ছোট ভাই আর বোনকে বাড়িতে রেখে এসেছি। ঢাকা ফুফার বাসায় এসেছি। আপনার কথা আমি এর আগে অনেক শুনেছি। আমার ফুফাতো বোন সুমাইয়া আফরোজ হীরা আপনার থেকেই নাকি একবার কাউন্সিলিং নিতে এসেছিল। সে বলল আপনি নাকি মানুষের নাম শুনে, ঘটনা শুনে, মানুষকে দেখে আপনি নাকি একটা ধারণা করতে পারেন, আর আপনি নাকি সহজেই সব বুঝতে পারেন। বলুন না স্যার, এটা কি আমার ভয় নাকি অন্য কিছু? আমি পাগল হয়ে যাচ্ছি না তো? আমার কি সন্দেহ করার রোগ হচ্ছে? মাওলানা সাহেব এমনিতে খুব ভালো মানুষ। আমি কি খুব বেশি চিন্তা করেছি? মুসা গালিব এতক্ষণ মেয়েটির সব কথা গভীরভাবে শুনল। মোবাইলের নোটপ্যাড বের করে অনেকগুলো অপশন লিখে নিল। তারপর বলল, আপনি পাগল হননি, আপনি ঠিক আছেন। তবে আমার কিছু বিষয় জানা খুব জরুরি। আপনার বাসায় যেতে চাই, সমস্যা হবে কি? না না, কোনো সমস্যা নেই। আমাদের অনেক বড় বাড়ি, যদি যান তাহলে গিয়ে থাকতেও পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনি চট্টগ্রামে কখন যাবেন? আমি আজকে রাতেই চট্টগ্রাম যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবং আমার বন্ধু বিশ্বনাথ খুব তাড়াতাড়ি আসছি। আপনি নিশ্চিন্ত থাকুন, ভয় নেই। তবে হ্যাঁ, আপনি ঠিকমতো ঘুমালে আর নিজের পরিচর্যা করলে আপনি দারুণ ফুরফুরে মেজাজে থাকবেন। মাওলানা সাহেবকে আমার অনেকগুলো বিষয় নিয়ে সন্দেহ হয়। আমি এবং আমার বন্ধু একসাথে গিয়ে ইনভেস্টিগেশন করতে চাই। আপনার বাড়ির ঠিকানাটা দিন। জারিন বাড়ির ঠিকানা দিল, জয়নগর, হাটহাজারি, চট্টগ্রাম। তার পরের দিন আমি ও গালিব রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। বের হতেই খেলাম খটকা। গালিব পানের দোকানদারের কাছে গিয়ে বলল, 1,500 টাকা দিন তো। মুসা ভাই, লাগলে আরো কিছু টাকা নিয়ে যান, সমস্যা নেই। দরকার পড়লে এই জেলাকে স্মরণ করবেন, কেমন? দরকার পড়লে অবশ্যই বলবো, এখন আপাতত 1,500 দিলেই হবে। দোকানদার 1,000 টাকার 5টা নোট বের করে দিল। আমরা রিক্সা নিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আজিমপুর থেকে যেতে হবে মহাখালী বাস স্ট্যান্ডে। রিক্সার মধ্যে আমি গালিবকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার মুসা ভাই, টাকা চাইলে আর দিয়েও দিল? তোমাদের মধ্যে হিসাব কিতাব নেই নাকি? সামান্য মুচকি হাসে সে, হেসে বলে, এই দোকানদারের নাম হচ্ছে ইসমাইল। একদিন বিকেলে গিয়েছিলাম তার কাছ থেকে সদাই কিনতে। গিয়ে দেখলাম সে চারদিকে ছটফট করছে,
খুব বিষণ্ণ আর মনমরা হয়ে আছে। তারপর আমি দোকানদারকে বললাম, ইসমাইল ভাই, বিয়ে করতে এত টাকা পয়সা লাগে না, এই নিন 20,000 টাকা আছে, এই টাকা রাখুন। আপনাকে যে কথা দিয়েছে টাকা দিবে, সে আপনাকে টাকা দিবে না। সাক্ষী তো মনে হয় রেডি আছে, যদি দরকার পড়ে বলবেন, আমি এসে সাক্ষী দেব। এইটুকু কথাই তাকে বলেছিলাম, কিন্তু দোকানদার মনে করে আমার এক্সট্রা কোনো পাওয়ার আছে, আমি ভূত ভবিষ্যৎ বলতে পারি। তারপর আমি তাকে আরও জিজ্ঞাসা করলাম, তুমি কি করে বুঝলে তার টাকা লাগবে, তার বিয়ে হবে, আর অন্য লোক তাকে কথা দিয়েছে টাকা দিবে কিন্তু দেয়নি? এইবারও ও হেসে বলে, একদম সহজ বিষয়। আমি যখন তার দোকানে এসেছিলাম, তার চোখ এদিক সেদিক করছিল, বুঝলাম কাউকে খুঁজছে। চোখের দিকে আর একটু তাকাতেই দেখি চোখ জলে টলমল করছে, তার মানে এই টাকার সাথে আবেগ ও ইজ্জত জড়িয়ে। বাম চোখের দিকে তাকাতেই দেখলাম ভাবনা, সুখ আর ফ্যান্টাসি নিয়ে ভাবছে। বুঝলাম মেয়ে ঘটিত বিষয়। যেহেতু দোকানদারের বিয়ে হয়নি, দোকানে ছিল বীর কোম্পানির পাঞ্জাবির পোশাকের ব্যাগ, তখন বুঝে নিলাম সে আজকে বিয়ে করবে। আজ পর্যন্ত তার থেকে আমি টাকা চাইনি, দরকার হলে 1-2 হাজারও নিই। আবার মাঝে মধ্যে তাকে আমি 10-20 হাজার টাকাও দিয়ে আসি। আমার টাকার দরকার হলে আমি তার কাছ থেকে টাকা পয়সা নিই, তার দরকার হলে আমার থেকে নেয়। এইগুলোর কোনো হিসেব নিকেশ নেই। বলতে পারো এখানে আমাদের মধ্যে একটা নিঃস্বার্থ বন্ধুত্ব তৈরি হয়েছে, কারো কাছে কারো কোনো দাবি দেওয়া নেই। রিক্সা থেকে নেমে উঠলাম দেওয়ান বাসে, একেবারে লোকাল বাস। গালিব বলল, চাইলে আমরা প্রাইভেট কার ভাড়া করে যেতে পারতাম, কিন্তু প্রাইভেট কারে বসে মানুষ পর্যবেক্ষণ করা হতো না। যে এই সফর হবে তোমার জন্য শিক্ষা সফর, অবজারভেশন করতে করতে যাব দুজন। আপনি এখনও আমাদের গল্প শুনছেন, এর মানে গল্পটি আপনার ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানান, যাতে আরও অনেকেই এই রোমাঞ্চকর গল্প শুনতে পারে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অমূল্য। দেওয়ান বাসে উঠলাম মহাখালী যাব, সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাসে করে রওনা দিব। বাসে উঠেই দেখলাম লোকজন ভরে যাচ্ছে। একটু পর দেখলাম দাঁড়ানোর মতো তিল ঠাঁই নাই। বাসে অনেক রকম মানুষ। গালিব আমাকে বলে, বিশ্বনাথ, বাসের হেল্পারটিকে অবজারভেশন করে বলো তো ছেলেটার শিক্ষাগত যোগ্যতা কি? আমি ছেলেটার শিক্ষাগত যোগ্যতা কিভাবে বুঝবো তার কিছুই মাথায় ঢুকছে না। 7-5 না ভেবে বলে দিলাম, এই ধরো ক্লাস 8 পাস হবে। 8 পাস? তুমি শিওর? ভেবে বলছো তো? না, তবে মনে হচ্ছে 8 পাস। ছেলেটি দেখতে লম্বা, গায়ের টি শার্টটিও ব্র্যান্ডের, এই জন্য মনে হচ্ছে ছেলেটি 8 পাস। ঢাকা শহরে হেল্পার তো অল্প শিক্ষিত। এই ছেলে এসএসসি পাস, তার গ্রামের বাড়ি যশোর, বাবা নেই। যশোরে কোনো কাজ না পেয়ে এই পেশায় এসেছে। ও এই পেশায় নতুন। কি করে বুঝলে তুমি? ছেলেটিকে গভীরভাবে লক্ষ্য করো, কথাবার্তার শুদ্ধতা শুনে বোঝা যায় এই ছেলের বাড়ি যশোর। বাসের অন্য হেল্পাররা মেয়ে দেখলে শরীরে হাত লাগিয়ে তারপর বাসে ওঠায়। এই ছেলে হাত লাগাতে ভয় পাচ্ছে, হাত কাঁপছে, যে যা বলছে নীরবে সব শুনছে। এসএসসি পাস বললাম, মেয়েদের পাশের সিটে দেখো খুব যত্ন সহকারে একটা টি শার্ট ঝোলানো আছে, তাতে লেখা বিদায় অনুষ্ঠান এসএসসি ব্যাচ 2018, নাম রুবেল। মানুষ তার প্রিয় জিনিস স্মৃতি করে রাখতে পছন্দ করে, এই টি শার্ট তারই একটা কারণ। সেইটা যত্ন সহকারে ড্রাইভারের পাশে রেখেছে। এই ছেলের বাবা মারা গেছে বললাম, মুরব্বীদের সাথে দেখো খুব সুন্দর করে কথা বলছে, যখন কথা বলে তখন চোখ টলমল করে, এতে বোঝা যায় শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করে। বাবা বেঁচে থাকলে এই পেশায় আসার কথা নয়, হয়তো দেখো পরিবারে কেউ অসুস্থ। গালিব কথা শেষ করতেই ছেলেটা আমাদের কাছে এসে ভাড়া চাইল। আমি আগ্রহ নিয়ে ছেলেটাকে বললাম, আচ্ছা তোমার নাম কি? তুমি কোন পর্যন্ত পড়েছো? তোমার বাসায় কে কে আছে? আমার নাম রুবেল। আমি 2018 সালে যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি দিয়েছি। আমরা 2 বোন, 1 ভাই আর মা। আমার বাবা নেই। বাবা নেই বলতেই ছেলেটির চোখে মুখে কেমন যেন বোবা কান্না চেপে আসতে চাইল। তোমার মা কি করেন? আমার মা বাড়িতে অসুস্থ। এক মামার মাধ্যমে এই কাজ পেয়েছি, আজকে 6 দিন হলো। প্রতিদিন 500 টাকা করে হাজিরা দেয়,
সে টাকা বাড়িতে পাঠাই। ছেলেটির কথা শুনে খুব মায়া লাগলো। গালিব ভাই ভাড়া পরিশোধ করেছে। আমি তার দিকে তাকিয়ে হাঁ হয়ে আছি। কি গভীর পর্যবেক্ষণ ক্ষমতা! ছেলেটির প্রতি আমার মায়া হলো। পকেটে হাত দিয়ে 1000 টাকার দুটো নোট বের করেছি ওকে দিব বলে। গালিব আমার দিকে তাকিয়ে বলল, এই টাকা তুমি ওই ছেলেকে দেবে না। আমি বললাম, কেন? টাকা দিব না কেন? এই ছেলে জীবন যুদ্ধে জড়িয়েছে। তুমি যদি এখন এই ছেলেকে টাকা দাও, তাহলে এই ছেলের মধ্যে এখন যে জেদ অনুপ্রেরণা আছে সেটা আর থাকবে না। তোমার এই 2000 টাকার কারণে ছেলেটির জীবন যুদ্ধ থেমে যাবে, অন্যের সাহায্য পেতে চাইবে, নিজের প্রতি বিশ্বাস কমে যাবে, মানুষের কাছে নিজের আবেগ বিক্রি করে টাকা কামাবে। তাই তুমি এখন এই কাজ করতে পারো না। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে একেবারে ভেঙে যায়, চোখে অন্ধকার দেখে, মাঝ সমুদ্রে বৈঠাহীন মাঝির মতো ছুটতে থাকে। সেই মুহূর্তে যারা প্রচণ্ড জেদ করে, রাগ করে, চাপে পড়ে, দাঁতে দাঁত চেপে প্রজ্ঞা এবং ধৈর্য নিয়ে কিছু অর্জন করতে চায়, তখন তাদের দয়া মায়া দেখাবে না। অন্যের দেখানো দয়া মায়া এবং সাহায্য মানুষকে পঙ্গু করে দেয়। যদি সম্ভব হয় তাদের জন্য সুযোগ তৈরি করে দাও, তাদেরকে পথ দেখিয়ে দাও। একবার পথের সন্ধান মিলে গেলে তারাই হয়ে উঠবে আদর্শ। একজন মানুষকে নিয়ে এত দূর ভাবা যায় সেটা মুসা গালিবের সাথে না থাকলে হয়তো বোঝা যেত না। একটু পরেই বাসের হেল্পার রুবেল ছেলেটির সাথে কথা কাটাকাটি শুরু হলো এক উস্কো খুস্কো ভদ্রলোকের সাথে। চোখে কালো একটা মোটা চশমা, মুখে অনেকগুলো দাগ, হাতে একটা কালো ব্যাগ, আরেক হাতে লাঠি, কোটের উপর বাংলাদেশের ব্যাজ। লোকটা চেঁচিয়ে বলে উঠলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এত কষ্ট কইরা দেশ স্বাধীন করছি, যুদ্ধ করছি, আর এই ছেলে আমার কাছে ভাড়া চাই। আমাকে কিনা বলে মুক্তিযোদ্ধা হয়েছেন তো কি হয়েছে, ভাড়া দেন, না হলে মুক্তিযোদ্ধার পরিচয়পত্র দেখান। কেমন বেয়াদব ছেলে দেখেন ভাই। লোকটির চোখে মুখে আগুন। যে কোনো সময় ছেলেটির গালে কষে চড় বসিয়ে দিতে পারেন। তখন বাসের হেল্পার রুবেল ছেলেটি বলল, আপনি মুক্তিযোদ্ধা হলে আমি আপনার কাছ থেকে ভাড়া নিব না, কিন্তু আপনি যে মুক্তিযোদ্ধা তার আইডি কার্ড দেখান। নিউ মার্কেট থেকে গাজীপুরে যাবেন, ভাড়া 100 টাকা। মালিক আমার কাছে হিসাব চাইলে আমি কিভাবে দেখাবো? লোকটি এইবার আরও রেগে গেলেন। তার সারা শরীর কাঁপছে। তিনি বললেন, এই, তোর বয়স কত? এত বড় কথার বলার সাহস কোথায় পেলি? একজন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় বাপ মা শেখায়নি? তোরে ঘাবড়াইয়া ভাড়া দেওয়া শেখাইয়া দিমু। দেখলেই বোঝা যায় তুই রাজাকারের পক্ষের লোক। একটা একটা করে তো মাত্র শুরু, যেমন সাইদি, সালাউদ্দিন, আরও আছে। দেখেন স্যার, আমার বাবা নাই, আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কখনো সরকারি কোষাগার থেকে কানাকড়ির সুবিধাও নেননি, কিন্তু আপনি 100 টাকা ভাড়া নিয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। অনেক নেতা, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ওনারা যুদ্ধ করেননি। তারা কোনো মতে যান নিয়ে বর্ডার পার হয়েছেন এবং অপেক্ষায় ছিলেন দেশ স্বাধীন হওয়ার। অনেক কবি, সাহিত্যিক যুদ্ধ করেননি, কিন্তু মুক্তিযুদ্ধের গল্প, উপন্যাস আর কবিতা লিখেছেন। তাদের ঘরে অভাব নেই, কিন্তু আমার ঘরে অভাব বলে আজ হেল্পারি করতে এসেছি। আপনি আমাকে রাজাকার বলতে পারেন না। ইউ হ্যাভ নো রাইট টু সে অ্যাবাউট মাই ফ্যামিলি। পাশ থেকে একজন ভদ্রলোক উঠে এলেন। তিনি বললেন, সাইদি রাজাকার নাকি সেটা আদালতের বিষয়। আমি একজন হিন্দু মানুষ, আমার বয়স 74 বছর। আমার বাড়ি সাইদি সাহেবের এলাকায়। আমি হিন্দু হয়েও তাকে 2 বার ভোট দিয়েছি। যাই হোক, এইসব আদালতের বিষয়। পাবলিক প্লেসে বলে নিজের সম্মান কমাবেন না। আপনি যদি আসলেই মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে আপনার ভোটার আইডি কার্ড বা মুক্তিযুদ্ধের কার্ড দেখান। লোকটি বাসের সকলের চাপে পড়ে বড়জোর ন্যাশনাল আইডি কার্ড বের করে দেখালেন। কোনো মুক্তিযোদ্ধার কার্ড বের করতে পারেননি। আইডি কার্ডে তার নাম লেখা মাধব আলী, জন্ম দেওয়া 1967 সালের জানুয়ারি মাসের 7 তারিখ। বাসের সকলে মিলে তার উপর খুব চটেছে। তারপর বাস থেকে নামিয়ে দিল তাকে। আমি পাশে ফিরে দেখি মুসা গালিব গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। তাকে ডেকে বললাম, এতক্ষণ যে কর্মকাণ্ড হয়েছে তুমি কি কিছুই দেখোনি? কোনটার কথা বলছো? ওই ভুয়া মুক্তিযোদ্ধার কথা?
তুমি কি আগে থেকেই জানতে সে ভুয়া মুক্তিযোদ্ধা? হ্যাঁ, জানতাম। কিভাবে? এই লোক প্রথম যখন বাসে ওঠে তখনই জানতাম। জেনে থাকলে বলনি কেন? কত কাণ্ড হয়ে গেছে। গালিব বলল, জানা থাকলেই সব জায়গায় সব বলতে নেই। কোর্টে ব্যাচ পরে মানুষ বাম পাশে, সে পড়েছে ডান পাশে। কোর্টটি তার গায়ে ফিট নয়, হাঁটা চলা একেবারে থেমে থেমে। মানুষের পকেটের দিকে চোখ তার। সবার চোখ অন্যদিকে থাকলেও তার চোখ বাসের যাত্রীদের দিকে। শরীর যথেষ্ট তামাটে বর্ণ ধারণ করে আছে। শরীরের রং এবং মুখের রঙের যথেষ্ট পার্থক্য আছে। তাতে বোঝা যায় এই লোক বাইরে কাজ করে খোলা আকাশের নিচে। লোকটি তার হাত দিয়ে নাকের ময়লা বাসের সিটে লাগিয়ে দিয়েছে, আবার একই ময়লা হাত দিয়ে সরিয়ে বাইরে ফেলে দিয়েছে। এতে বুঝলাম এই লোকটির পেশা সুইপার, যার মধ্যে কোনো ঘিনপিত নেই। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা কখনো ভাড়া নিয়ে আক্ষেপ করে না। মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষ থেকে কোনো প্রত্যাশা করে না, দু একজন আলাদা। কিন্তু এই লোক মুক্তিযোদ্ধা নয়। তাছাড়া এই লোকটা জাত পকেটমার। জাত পকেটমার? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না। কথা বলা শেষ করতেই একজন বলে উঠল, ভাই আমার মানিব্যাগ পাচ্ছি না। অন্যজন বলল, আমার মোবাইল পাচ্ছি না। আমার পাশের সিটের একজন ছাত্র, সেও বলে উঠল, আমার মোবাইল মানিব্যাগ কিছুই পাচ্ছি না। গালিব বলল, তোমার মোবাইল মানিব্যাগ তোমার পেছনের সিটে আছে। আমি বললাম, তুমি তো ঘুমাইছিলা দেখলাম, তাহলে মোবাইল মানিব্যাগ কিভাবে দেখলা? বাসে মোট পকেটমার ছিল দুজন। এইজন জাস্ট ডেমো, তার কাজ ঝগড়া গ্যাঞ্জাম বাঁধানো। অন্যজনের কাজ হলো সেই মুহূর্তে অন্য যাত্রীদের পকেট খালি করে দেওয়া। এই ছাত্রের পকেটে যখন হাত দিয়ে মোবাইল নিতে যায়, বাস ব্রেক করাতে মোবাইল মানিব্যাগ ছেলেটির হাতের উল্টো পাশের পেছনের দিকে পড়ে যায়। তুমি তো চাইলে ওই মুহূর্তে আমাদের জানাতে পারতে। কারো ইজ্জত নষ্ট করা খুবই সহজ, কিন্তু ইজ্জত ফিরিয়ে দেওয়া সহজ কথা নয়। যে লোকটি এই কাজ করেছে তার মেয়ে হাসপাতালে ভর্তি। লোকটি বাধ্য হয়ে ভাড়া বাঁচিয়ে টুকটাক যাই চুরি করে, তাই দিয়ে সংসার আর মেয়ের চিকিৎসা খরচ চালায়। তিনি একজন রোড ক্লিনার। তার অসুস্থ মেয়ে একটা মোবাইল চেয়েছে, সেই জন্য তিনি আজকে হাত টানের কাজটা সেরে ফেলেছেন। তাছাড়া এই কাজ তাকে দিয়ে জোর করে করানো হয়েছে। যদি না করতো তাহলে তাকে মারধর করা হতো। এটা সিন্ডিকেট গোষ্ঠী। লোকটির মেয়ে যে অসুস্থ তার প্রমাণ হলো এই চিঠি। যেহেতু লোকটি নিজে মোবাইল ব্যবহার করে না, তাই তার পকেটে চিঠি পাওয়া গেছে। এখন পড়ো। চিঠিতে লেখা, আসসালামু আলাইকুম আব্বু, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে তোমাকে দেখি না। জানো বাবা, আমার বান্ধবী সুরাইয়ার বাবা খুব সুন্দর করে কোট পরে আসে, কিন্তু তোমাকে কোনো দিন কোট পরতে দেখিনি। আমি অসুস্থ হওয়ার পর থেকে তোমাকে কোনো দিন হাসতে দেখিনি। তোমার কি হয়েছে বাবা? বাবা, আমি সারাক্ষণ বাসায় একা একা থাকি। আমার মাথায় চুল নেই বলে বাইরে বের হতে পারি না। আমার খুব ইচ্ছে করে বাইরে আমার বান্ধবী হাফসা, আফিয়া, সুরাইয়া, সাদিয়া ওদের সাথে ঘুরে বেড়াই। বাবা, আমার একা একা খুব কষ্ট হয়। আমাকে একটা মোবাইল কিনে দিবে? জানো বাবা, আজকে 1 বছর হয়ে গেছে আমি গরুর মাংস খাইনি। মা বলেছে যারা বড় লোক তারাই গরুর মাংস খেতে পারে। সেদিন দেখলাম মা ছেঁড়া কাপড় পরে রান্না করছে। মাতবর চাচা মাকে এসে বললেন 1 রাত থাকলে 5 কেজি চাল দিবে। মায়ের সাথে খুব জবরদস্তি করেছে। মায়ের কাপড়ের অনেকখানি ছিঁড়ে গেছে। তুমি এসে মাতবর চাচাকে বকে দিও। বাবা, তুমি যেদিন আসবে, আসার সময় মায়ের জন্য একটা সবুজ শাড়ি নিয়ে আসবে। জানো বাবা, আমার মাথায় খুব যন্ত্রণা হয়। আমার বান্ধবী সুরাইয়া এবার অনার্স পরীক্ষায় পাশ করেছে। আমি নাকি বোকা বোকা কথা বলি। জানো বাবা, তোমাকে দেখতে খুব ইচ্ছে করে। বড় ভাই বলেছে আমি নাকি আর 10 দিন এইভাবে অসুস্থ থাকব, তারপর আমার সব যন্ত্রণা চলে যাবে। সেদিন বড় ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ফটিক নামে একটি ছেলের গল্প শুনিয়েছে। আমার মনে হয় আমিও ফটিকের মতো ছুটি পেয়ে যাব। ভাইয়া বলেছে যখন আমার ছুটি হবে তখন নাকি আমি সবাইকে দেখতে পাবো, কিন্তু কেউ আমাকে দেখতে পাবে না। বাবা, তুমি আমার শ্রেষ্ঠ বাবা। তোমাকে খুব মনে পড়ছে বাবা। আমার ছুটি হওয়ার আগে আমাকে দেখে যেও। এটি তোমার রাজকন্যা মেহ। মুসা গালিব কখন চিঠি পেল
ঠিক বুঝতে পারলাম না। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তখন সে আমাকে বলল, শোনো, যখন যে কাজ শিখবে তখন সেই কাজের ফাঁকফোকরও শিখে নেবে। ফাঁকফোকরের সাথে চুরিবিদ্যা জানাটা মন্দ নয়। নিজের নিরাপত্তার জন্য চুরিবিদ্যা খুব উপকারী, কিন্তু চুরির বস্তু কখনো ভোগ করবে না, কাউকে ভোগ করতে দিবে না। যদি তুমি এটা করো তাহলে প্রকৃতি তোমার থেকে এর বেশি কিছু কেড়ে নেবে। দেওয়ান বাস আমাদের নামিয়ে দিল মহাখালী। মহাখালী থেকে হানিফ বাসে উঠলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। বাস ছেড়ে দিবে প্রায় এমন সময় একজন পুলিশ অফিসার বাস থামায়। আমরা বসেছিলাম C1 ও 2-তে। মুসা গালিব ইচ্ছাকৃতভাবে এই সিট পছন্দ করেছে। তার যুক্তি হলো, যদি সুযোগ থাকে বাসের একেবারে সামনেও বসবে না, পিছনেও বসবে না, মাঝখানটায় বসা উচিত। এতে বাস অ্যাক্সিডেন্ট করলে তুলনামূলক কম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি জানালার পাশে বসেছিলাম। প্রকৃতি দেখতে ভালোই লাগে আমার, সেজন্য বসা। পুলিশ অফিসার বাসে উঠেই মুসা গালিবের পায়ে কদমবুশি করলো। সে হাত দিয়ে পুলিশকে কদমবুশি করা থেকে সরিয়ে দিল। পুলিশ অফিসার বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। স্যার, আমি করম আলী মাদবরের ছেলে। আমার বাবার থেকে আপনি 1 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। আমার বাবা হঠাৎ মৃত্যুবরণ করেছিল। আপনি সেই টাকা পরিশোধ করতে একবার চিটাগাং গিয়েছিলেন। আপনি কাউকে না পেয়ে ওই আমার বাবার কবরের উপর 1 লাখ টাকা পলিথিনে পেঁচিয়ে দিয়ে গিয়েছিলেন। সেখানে একটা সিরকুট রেখে গিয়েছিলেন, আর সিরকুটে লিখেছিলেন, এই টাকার মালিক এই কবরস্থানেই শায়িত ব্যক্তি, যিনি এই কবরের পরিচর্যা করবেন এবং শায়িত ব্যক্তির জন্য দোয়া করবেন। আশা করা যায় সেই ব্যক্তি ওই কবরের শায়িত ব্যক্তির আপনজন। তিনি এই টাকার হকদার। মুসা গালিব, 369/C আজিমপুর। আপনি যেদিন আমাদের বাড়িতে গিয়েছিলেন, সেই দিন আপনি আমার কাকার বাসায় গিয়েছিলেন। যেহেতু আমার অভিভাবক বলতে শুধু তিনিই ছিলেন, আমি তখন ইন্টার পরীক্ষা দিয়েছিলাম স্যার। কাকার বাসা থেকে ওই আব্বুর কবর জিয়ারত করতে গিয়ে সেই পলিথিনের ব্যাগ, সিরকুট আর টাকাও পেয়েছিলাম। 2 দিন পর আপনি এসে জানতে পারলেন আমি তার ছেলে। আপনি আমাকে বলেছিলেন, এই, তোমার চোখের দৃষ্টিকোণ তো ভালো, তোমার কথায় ভারী বাজ, দেখে বোঝা যায় তুমি খুব মনোযোগী ছাত্র। নিজের কাজকর্মের ব্যাপারে তুমি খুব কনফিডেন্ট। তুমি যে কোনো ধরনের কষ্ট মোকাবেলা করার ক্ষমতা রাখো। তোমার এই চোখের দৃষ্টি দেখে বোঝা যায় তুমি যা হতে চাইবে তাই হবে। তোমার মধ্যে পিছু টান নেই। তোমার হাতের শিরা ও উপশিরা দেখে বোঝা যায় খুবই পরিশ্রমী তুমি। তুমি একদিন লিড দিবে, সততার মধ্যে অবিচল থাকবে। তোমার উদ্যম, তোমার মানসিকতা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। স্যার, আমি সেই ছেলে শান্ত আহমেদ। ও হ্যাঁ, চিনেছি। কেমন আছো তুমি? স্যার, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাকে দেখে আজ অনেক ভালো লাগছে। আপনি সেই দিন আমাকে যা যা বলেছেন তা আমার মধ্যেই একটা কেমিক্যাল বন্ডিং হিসেবে কাজ করছে। আমি আমার প্রত্যহ জীবনে আপনার সেই কথাগুলো মনে করি। স্যার, চিটাগাং কোথায় যাচ্ছেন? হাটহাজারী যাচ্ছি, জয়নগর। স্যার, চিটাগাং কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই যে আমার ভিজিটিং কার্ড। এই আমার বন্ধু বিশ্বনাথ বাবু। মুসা গালিব কার্ডটি নিয়ে পকেটে রেখে দিল। আমার দিকে আঙুল ইশারা করে শান্ত সাহেব আমার দিকে হাত বাড়িয়ে মুচকে হেসে বিদায় নিল। বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটে চলছে হাইওয়ে ধরে। চট্টগ্রাম এসে নামলাম 4:20 জয়নগরে জসিমউদ্দিন সাহেবের বাসায় উঠলাম আমরা। জসিম সাহেব এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে একজন। চট্টগ্রামের মেজবানের মাংস থেকে শুরু করে যাবতীয় সকল আপ্যায়ন তিনি করেছেন আমাদের জন্য। এ বাড়িতে আসবো তা গালিব আমাকে আগে বলেনি। ভেবেছিলাম হয়তো কোনো হোটেলে থাকব। সেই দিন আমরা জসিম সাহেবের বাড়ির চারপাশ ঘুরে দেখলাম। কি চমৎকার পরিবেশ, চারিদিকে জমিদারির চিহ্ন। রাতে খাবার খেয়ে দুজন ঘুমিয়ে পড়লাম। রাতে গালিব একবার কোথায় যেন গিয়েছে। সকালে উঠেও তাকে বিছানায় দেখিনি। বাসায় এসেছে ঠিক সন্ধ্যায়। রাত 9টার দিকে গালিব আমাকে বলল, চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। বের হলাম তার সাথে।
জয়নগর থেকে একটু ভেতরে গলিতে ঢুকলেই জারিনদের বাসা, তার থেকে বামে গেলে একটা মসজিদ, চারপাশে অন্যান্য বাড়িঘর তো আছেই। সন্ধ্যার পর চায়ের দোকানে স্থানীয় লোকজনের আড্ডা রীতিমতো চিত্র। এখানে বাংলাদেশের একমাত্র জ্ঞানীদের আড্ডা হয় চায়ের দোকানে। এখানে সব ধরনের লোকজন দেখা যায়, সক্রেটিস থেকে শুরু করে আইনস্টাইন, আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী, ক্রিকেট বিশেষজ্ঞ, ফুটবল বিশেষজ্ঞ। মাঝে মধ্যে বিখ্যাত মুফতি মুহাদ্দিসও এখানে এসে জ্ঞান ছেড়ে যায়। গালিবের ভাষায় এরা সবাই ফ্লো অফ টাইটানে কথা বলে। সমাজবিজ্ঞানের ভাষায় এটাকে কালেকটিভ বিহেভিয়ার বলে। সক্রেটিস ছিলেন কালেকটিভ বিহেভিয়ারের অন্তর্ভুক্ত। তিনি যেখানে তথ্য, জ্ঞান, বুদ্ধির কথা চলতো সেখানেই দাঁড়িয়ে যেতেন। আজকাল বাংলাদেশের অনেক কিশোর কিশোরী জ্ঞানে গুণে বুদ্ধিদীপ্ত হচ্ছে। তারা নিজেদের মতামত প্রকাশের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। আমরা চট্টগ্রামের গুড়ের চা খেলাম। চা খেতে খেতে গালিবের সাথে আলাপ করছিলাম কি করব, কোথায় যাব ইত্যাদি এইসব বিষয় নিয়ে। হঠাৎ মুসা গালিবের কাছে একটা ছেলে আসলো। ছেলের বয়স 18-19 বছর হবে। দেখতে চিকন, গালে খোঁচা খোঁচা দাড়ি। গালিবের হাতে একটা কাগজ দিয়ে গেল। তারপর তামিল ভাষায় কি কথা বলল ঠিক বুঝলাম না। ছেলেটা চলে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, তুমি কি তামিল ভাষা জানো? ছেলেটি কে? কি কথা বললে? আচ্ছা বলছি, কিন্তু তার আগে তুমি বলো তো, তুমি বুঝলে কি করে যে আমি তামিল ভাষায় কথা বলছি? ভারতে ছিলাম, হ্যাঁ, সেখানকার স্থানীয় ভাষার সুসংক্ষেপ কিন্তু আমি বুঝি, তাই না? কিন্তু কথা হচ্ছে তুমি কি কথা বলেছ ঠিক তা বুঝিনি। তুমি আসলে জ্ঞানী মানুষ বিশ্বনাথ। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে এই দেশে, তাদের সাথে আমি আমার নিজস্ব ভাষায় কথা বলি। আসলে আমার নিজস্ব ভাষা না। যখন মানুষের সামনে অথবা মোবাইলে কথা বলি তখন তামিল শব্দ ব্যবহার করি। তামিল আর বাংলার মিশ্রণে অন্যরকম ভাষায় কথা বলি। যেমন কিছুক্ষণ আগে যে ছেলেটি এসেছে সে আমাকে বলল নিম্নেকা লেপাতি রুক্রেকা লাইয়া। এর মানে হলো কেমন আছেন স্যার। তারপর যে বলল মাল্লানা মাররই না পারুতান সিগারেট পুকায় ক্রীড়ার। এর মানে হচ্ছে মৌলভী সাহেব অন্যজনের সাথে সিগারেট খাচ্ছে। কিছু তামিল ওরা জানে, কিন্তু বেশিরভাগ মিশ্রিত। যেমন ছেলেটি যাওয়ার সময় বলল, স্যার নান্নাপুণ্য অন্যজন আয়া থিরামাই রাজেড দেউক্ষা করলেন নান্না। এখানে খেয়াল করো, তামিলের শব্দগুলোর কোনো অর্থ নেই, কিন্তু বাংলাটাকে তামিল উচ্চারণের সাথে মিশিয়ে বাংলা বলে দিয়ে গিয়েছে। যেমন সে ওখানে বলেছে রাতে অন্য আরেকজন আসবে তার সাথে দেখা করতে। যদি আমাদের আশেপাশের কোনো এজেন্ট বা চতুর লোকও বসা থাকে, সে বুঝতেই পারবে না আমরা কি কথা বলছি। আমি তার কথা শুনে কিছুটা অবাক হয়ে গিয়েছি। গালিব ভাই আলাদা ভাষা জানে, আবার আলাদা ভাষাও তৈরি করে রেখেছে নিজের তথ্য অন্যের বোধগম্য যাতে না হয় সেজন্য। এই লোকটার মাথায় আসলে বুদ্ধি আছে, তা স্বীকার করতেই হবে। আমি বললাম, সেই দিন যে মেয়েটি এসেছিল সে তো কাউন্সিলিংয়ের জন্য এসেছিল, তাহলে তদন্তে নেমে পড়লে যে? আমি সাধারণত তদন্তধর্মী কেসে কম জড়িত হই। যে সমস্ত কেস মানুষের কাছে সহজ মনে হয় আমার কাছে সেইগুলো জটিল। অন্যদের কাছে যা জটিল আমার কাছে তা জলের মতো সোজা। কিন্তু জটিল সোজার বিচার কার্য আমি করি না। আমার কাছে সকল কিছু স্পষ্ট। আমি ক্ল্যারিটি না পেলে কোনো কিছুই বলি না, সিদ্ধান্ত প্রদান করি না। আমি মানুষকে কাউন্সিলিং করি, এইটা আমার ভালো লাগে। ইনভেস্টিগেটিভ সাইকোলজিস্ট হিসেবে পুলিশ প্রশাসনকে অনেক হেল্প করি। তারা আমার হেল্প ছাড়া বড় কেসগুলোতে এগোতে পারে না। আমি জানি তোমার কাছে এটা বাড়াবাড়ি বলে মনে হতে পারে, কিন্তু একদম বাড়িয়ে বলছি না। আমার 369 নম্বর বাসার পাশে থাকেন হিজলতলার পুলিশ স্টেশনের ইন্সপেক্টর হাবিব সাহেব। তিনি আমাকে পার্ট টাইম ইনভেস্টিগেটিভ সাইকোলজিস্ট হিসেবে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। ওনাদের কাজের ধরন খুবই বাজে। নিরপরাধ মানুষগুলোকে হুমকি ধমকি দিয়ে মিথ্যাকে সত্য বানিয়ে স্বীকার করায়। 6 মাস আগের ঘটনা, হিজলতলা থানায় এক নেতা এবং আর এক ছেলে একটা মেয়েকে রাতভর গণধর্ষণ করে। মেয়েটি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। পুলিশের কাছে কেস করতে আসলে পুলিশ মেয়েটির পুরাতন বয়ফ্রেন্ডকে রেপ কেসে ফাঁসিয়ে দেয়। ছেলেটির নাম হচ্ছিল গিয়ে এই শ্রাব্য, মেয়েটির নাম ছিল বেলি। বেলির স্বামী জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছিল। উপায়ান্তর না দেখে মেয়েটি সুইসাইড করতে যায়। হাবিব সাহেবের অনুরোধে সেই কেসটির তদন্তের ভার আমার উপরে আসে।
বেলিকে আমি কাউন্সিল করি এবং 1 সপ্তাহের সময় নেই। মেয়েটির এক্স বয়ফ্রেন্ড শ্রাব্যকে আমি সে কেস থেকে উদ্ধার করি। নেতা এবং তার ছেলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ডিবির কাছে গোপনে নথিপত্র পেশ করি। পরে কি তাদের শাস্তি হয়েছিল? হবে না কেন, অবশ্যই হয়েছে, যাবজ্জীবন হয়েছে। তারপর থেকে শ্রাব্য, বেলি তারা আমার হয়ে যে কোনো কাজ করে দেয়। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? আমরা এখন জসিম সাহেবের বাসায় যাব, খাবার খাবো, তারপর ঘুমাবো। রাতে তোমাকে ডাকতে পারি, জরুরি একটা কাজ আছে। চাইলে আসতে পারো, নতুবা ঘুমিয়েও কাটাতে পারো। আমরা আগামী পরশু সকালে ঢাকা ফিরব। রাত 2টোর সময় গালিব আমাকে ডেকে তোলে। ঘুম চোখে উঠতে ইচ্ছে করেনি, কিন্তু গালিব বলে কথা। উঠে গেলাম ঘুম থেকে। ও আমাকে বলল, সোজা হয়ে তাকাও দেখি। তাকানোর সাথে সাথে পিঠের মধ্যে 2 আঙুল দিয়ে 3টে খোঁচা আর একটা প্রেসার দিল, আর বলল, শক্তি প্রদর্শন করতে হতে পারে, তোমার ঘুম ভাবটা কাটিয়ে দিলাম। সত্যি সত্যি 30 সেকেন্ডের মধ্যে আমার ঘুমের ঘোর চলে গেল। স্বাভাবিক অবস্থায় ফিরে গেলাম। এই লোক যে আর কি কি জানে ভগবানই জানেন। আমরা একটা সোজা পথ ধরে জারিনদের বাসার কাছে এসে পৌঁছালাম। একটা গলির মধ্যে 2জন দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। গালিব কালো শার্ট পরেছে, আমাকে ধূসর রঙের শার্ট আগেই পরিয়ে রেখেছে। এর পিছনে তার যুক্তি ছিল, এই 2টো রঙের কম্বিনেশনে সহজে আমাদের দেখা যাবে না। এলাকার লাইটিং ইফেক্ট সব কিছু মিলিয়ে আমরা একেবারে দেওয়ালের সাথে মিশে গিয়েছি। চায়নায় জাপানিজ কুংফু মাস্টাররা রাতের বেলায় চোরাগুপ্ত হামলা করার সময় সাদা কালো ধূসর রঙের পোশাক পরিধান করত। হঠাৎ লাফ ঝাঁপ দিয়ে হাওয়া হয়ে যেত। আসলে তারা হাওয়া হয়ে যেত না, কালার কম্বিনেশন বৈজ্ঞানিক মেথড ব্যবহার করে আশেপাশে কোনো দেওয়াল অথবা খুঁটির সাথে মিশে যেত। গালিব সম্ভবত সেই মেথডই ব্যবহার করেছেন। মাওলানা সাহেব মসজিদ থেকে বের হলেন। তিনি বের হওয়ার পরপরই 2জন লোক আসলো তার কাছে। তিনি দাঁড়িয়ে কথা বলছিল। গালিব আমাকে ইশারা দিল আস্তে ধীরে এগিয়ে চলতে। আমি এগিয়ে প্রায় কাছাকাছি গেলাম। সে আবারও ইশারা দিল দৌড়ে গিয়ে ধরার জন্য। আমিও গালিব দৌড় দিলাম। আমাদের দৌড়ে আসতে দেখে ওই লোকগুলো এবং মাওলানা সাহেব দৌড় দিতে যাচ্ছিলেন। তখন দেখলাম সন্ধ্যায় চায়ের দোকানে যে 2-3টে ছেলেকে দেখেছিলাম, তারা অন্য গলির মুখ থেকে বের হয়ে রাস্তা প্রতিরোধ করলো। আমি গিয়ে ধরলাম টি শার্ট পরা ভদ্রলোকের কোমর বরাবর, একদম প্রফেশনাল স্টাইলে। গালিব ধরল শার্ট পরা লোকটির কলার, বাকিরা ধরল মাওলানা সাহেবকে। এদেরকে নিয়ে আমরা ঢুকলাম জারিনদের বাড়িতে। জারিন বাসায় ছিল। আমাদের দেখে সে তো রীতিমতো অবাক, সাথে মাওলানা সাহেবের অবস্থা করুণ। গালিব বলল, তোমার মনে কি চলছে আমি বুঝতে পারছি। এখন কোনো কথা বলো না, তোমাদের খালি বাসায় এদের নিয়ে রাখি, সকালে সব কথা হবে। এখন কোনো প্রশ্ন করো না। যাদের ধরলাম তাদের 3 জনকে নিয়ে বেঁধে ফেললাম চেয়ারের সাথে। গালিব বলল, এখন রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ুন, সকালে ঘটনার বিস্তারিত বর্ণনা দিব। আমি আর গালিব সাথে মাওলানা সাহেব ও তার 2জন সাঙ্গপাঙ্গ সবাই এক রুমে ঘুমিয়ে গেলাম। সকাল 9টায় উঠলাম আমরা সবাই। জারিন, ফ্লোরা, ইরফান, জারিনের আম্মু, জারিনের মামা, আদিল সাহেব সবাই চুপচাপ হয়ে বসে আছে। চেয়ারের মধ্যে শক্তপোক্ত হয়ে বাঁধা আছে 3 জন মানুষ। জারিনের আম্মু জিজ্ঞাসা করলেন, আপনি কে? ওদের এভাবে বেঁধে রেখেছেন কেন? ওনারা কি করেছে? গালিব বলে উঠল, আমার নাম মুসা গালিব, আমি ঢাকা আজিমপুর থেকে এসেছি। পেশায় একজন ইনভেস্টিগেটিভ সাইকোলজিস্ট এবং একজন প্রাইভেট ডিটেকটিভ। এছাড়াও আমি মানুষকে কাউন্সেলিং করে থাকি। গোলাম সারোয়ার হিরোকে তো আপনি চেনেন, যিনি একজন সংসদ সদস্য, আপনার স্বামীর বাল্যকালের বন্ধু। তিনি আমাকে পার্সোনালি আপনার স্বামীর মৃত্যুর বিষয়টা ইনভেস্টিগেশন করতে বলেছিলেন। তার মেয়ে সুমাইয়া আফরোজ হীরা কিছুদিন আগে আমার থেকে কাউন্সেলিং নিয়েছিল। অত্যন্ত ভদ্র একটি মেয়ে, সরল মনের, খুব একটা প্যাচগোজ বোঝে না, যাকে বিশ্বাস করে তার জন্য জীবন দিতেও প্রস্তুত। আপনার মেয়ে জারিন তাদের ঢাকার বাসায় থেকে পরীক্ষা দিয়েছিল। জারিন নিজেও আমার সাথে দেখা করে তার কিছু সমস্যা নিয়ে। সে যেদিন আমার সাথে দেখা করতে আসে সেদিন রাতে গোলাম সারোয়ার সাহেব আমাকে ফোন দিয়ে বলেছিল আপনার স্বামীর বিষয়টা ইনভেস্টিগেশন করার জন্য। এইবার মূল কথায় আসি। আপনার স্বামী নজরুল সাহেব গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়টা আপনাদের জানা উচিত।
আপনার স্বামী যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন সেই জায়গাটার নাম সাকুরার মোড়। সেই জায়গাটায় আমি যাই। সেখানে গিয়ে দেখলাম রাস্তার চওড়া 30 ফিট। রাস্তার পরও পাশের অনেক ফাঁকা জায়গা আছে। সেই জায়গায় স্পেস আরও 40 ফিট করে দুই পাশে আরও 80 ফিট জায়গা আছে। আপনার স্বামীর ড্রাইভিং স্কিল অনেক ভালো ছিল। ওখানে গাড়ির ডান পাশের হেডলাইট বরাবর 1 ফিট জায়গা জুড়ে আঘাতের চিহ্ন আছে। যখন কোনো গাড়ির ডান পাশে আঘাত লাগার সম্ভাবনা থাকে সেই গাড়ি বাম পাশে স্টিয়ারিং করে সরাতে হয়। বিষয়টা আপনাকে আরেকটু সহজ করে বলি, আমি যদি আপনার হাতের ডান পাশে কোথাও আঘাত করতে যাই তাহলে আপনি বাম দিকে সরে যাবেন, এইটাই নিয়ম। কিন্তু ওনার গাড়ির ডান পাশের 1 ফুট জায়গা জুড়ে আঘাত লেগে স্ট্রেচ পড়ে যায়। গাড়িটি প্রথমে ধাক্কা দিয়েছে কোনো মিনি পিকআপ গাড়ি দিয়ে। তারপর গাড়ির বাম পাশে ট্রাকের ধাক্কার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ট্রাকের যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাও ছিল সামনের থেকে। চিন্তা করুন, একটা গাড়িকে 2টা গাড়ি মিলে ধাক্কা দিতে যাবে কোন দুঃখে? রাস্তায় সাধারণত একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে অন্য গাড়ি সেই গাড়িকে এড়িয়ে যান অথবা সাহায্য করে। কিন্তু আপনার স্বামী নজরুল সাহেবের গাড়িকে ফাঁকা জায়গায় ধাক্কাতে ধাক্কাতে পিষে ফেলার অর্থ হলো পরিকল্পিতভাবে হত্যা, যা আসলে হত্যার কারণও। সেই ফাঁকা জায়গায় অন্য একটি বড় ট্রাকের টায়ারের ছাপ পাওয়া গেছে। এই সকল তথ্য উপাত্ত আমি ক্রাইম ডিপার্টমেন্ট থেকে উদ্ধার করি। অ্যাক্সিডেন্টের জায়গাটা ভেজা ছ্যাঁতছ্যাঁতে হওয়ার কারণে টায়ারের গর্তের ছাপ পাওয়া গেছে। টায়ারের নম্বর ফুটে উঠেছিল। সেই টায়ারের নম্বর ধরে আমি ট্রাকটিকেও খুঁজে বের করি। টায়ারের নম্বর দিয়ে ট্রাক খুঁজে বের করলেন কিভাবে? টায়ারের চাক্কার মধ্যে লেখা ছিল 235/75 আর 15। এর মানে 235 হলো টায়ারটির উচ্চতা, 75 হলো টায়ারটির প্রস্থ, আর 15 হলো ডায়ামিটার 15 ইঞ্চি। টায়ারটির ঠিক পাশেই লেখা ছিল 4715। এর মানে হচ্ছে 2025 সালের 47তম সপ্তাহে উৎপাদন করা হয়েছিল এই টায়ারটি। ডি মানে হলো এই টায়ারটি হেভি লোডেড ট্রাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। চাকার নিশানা খুঁজে পেতে খুব কষ্ট হয়েছিল। 1 কিলোমিটার পথ অতিক্রম করার পর জনসন মোড়ে ট্রাফিক সিসি ক্যামেরা দেখতে পাই। সিসি ক্যামেরা চেক করে গাড়ির নম্বর নোট করে নিই। চট্টগ্রামে কুড়িরহাটে ট্রাকের গ্যারেজে গিয়ে আমি ট্রাকটি খুঁজে পাই। প্রত্যেক গাড়ির ডান দরজার খুঁটির সঙ্গে একটি স্টিকার থাকে, সেখানে গাড়ির টায়ারের আকার লেখা থাকে। এই ট্রাকটি যে সেই ট্রাক তা বুঝলাম চাকার সাথে মাটি লেগে থাকা দেখতে পেয়ে। পুরাতন গাড়ির মধ্যে নতুন গাড়ির নেম প্লেট লাগানো ছিল, সামনে দাগ ছিল স্ক্যাচ পড়ার, ঢাকা ছিল তেরপল দিয়ে। ড্রাইভারের খোঁজ নিতে গিয়ে জানতে পারি চালক 3 দিন আগে মারা গিয়েছে। তার পরিবার থাকে চট্টগ্রাম রবিরহাটে। সেখানে গিয়ে জানতে পারি ড্রাইভার হাসমত আলী স্থানীয় মাফিয়া গ্রুপের সাথে যুক্ত। এদের কাজ হলো চোরাগুপ্ত হত্যা করা। দেশের বিভিন্ন নামিদামি ব্যক্তিবর্গকে হত্যার উদ্দেশ্যে এই চক্র কাজ করে। এমনভাবে হত্যা করা হয় যাতে পুরো ঘটনাটি একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো যায়। কে হত্যার নির্দেশ দিয়েছে, কেন হত্যা করা হয়েছে, এর কারণ খুঁজে পাইনি। কিন্তু এইটুকু শিওর হলাম, রাস্তাঘাটে যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয় তার সবগুলো অ্যাক্সিডেন্ট নয়। জারিন আমাকে জানিয়েছিল এই মাওলানা জালাল উদ্দিন বাগদাদি একজন জামায়াত ইসলামীর আমির। আমার স্থানীয় ইনফরমাররা জানিয়েছিল মাওলানা সাহেবকে তারা কেরানি হাটে চায়ের দোকানে বসে প্রকাশ্য ধূমপান করতে দেখেছিল। তার সাথে আরও 2 জন লোক ছিল। আমার জানা মতে যারা জামায়াত ইসলাম করে অথবা জামায়াত ইসলামের সদস্য হয় তারা কখনো প্রকাশ্যে ধূমপান করে না। আমার সন্দেহ মাওলানা সাহেবের প্রতি তখন তৈরি হয়। তারপর মাওলানা সাহেবের পেছনে আমার লোক লেগে যায়। তারা জানায় এই লোক কোনো আলেম নয়, সাধারণ একজন মানুষ। জারিনের আম্মুর এসব কথা শুনে মাথা ব্যথা ধরে যাচ্ছিল। জারিন বলল, মাওলানা সাহেব মাওলানা না হলে তিনি আমার আম্মুর মাথা ব্যথা কি করে সেরেছেন? আকুপ্রেশার নামক একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে ইনস্ট্যান্ট ব্যথা কমানো যায়। এই পদ্ধতিতে হাতের আঙুল নির্দিষ্ট রগে ধরে কিছুক্ষণ চাপ দিলে ব্যথা কমে যায়। চায়নায় এই পদ্ধতিতে আগে চিকিৎসা করা হতো। আমি নিজেও কাউন্সেলিং করার সময় মানুষকে নির্দিষ্ট পয়েন্টে চাপ দিয়ে রিল্যাক্স করার চেষ্টা করি। এতে আবেগ নিয়ন্ত্রিত থেকে শুরু করে অনেক ব্যথা কমানো যায়। এর আরও উপকারিতা আছে। মাওলানা সাহেব হয়তো কোনোভাবে এই পদ্ধতি জেনেছেন। আমার স্বামীর মৃত্যুর পেছনে মাওলানা সাহেবের হাত কি করে আছে? আপনার স্বামীর হত্যার পেছনে মাওলানা সাহেব একা নয়, এই যে 2 জন লোক দেখছেন এরাও আছে।
আপনার স্বামী কোনো প্রাইভেট কর্পোরেট কোম্পানিতে চাকরি করতেন না। তিনি বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের একজন গুরুত্বপূর্ণ অফিসার ছিলেন। আপনার স্বামীর কাছে কিছু তথ্য ছিল এই লোকদের সম্পর্কে, যা এরা জেনে যায়। তারপর তাকে হত্যা করার পরিকল্পনা করা শুরু করে। আমি সব তথ্যই উদ্ঘাটন করেছি, তারপরও এদের মুখ থেকে শুনুন। গালিব এদের মুখের উপর থেকে টেপ সরিয়ে দিল, তারপর বলল, তোমরা সবকিছু খুলে বলবে নাকি পুলিশকে ডেকে তোমাদের এনকাউন্টারের ব্যবস্থা করব? সবকিছু খুলে বলো। গালিব যে কজনের মুখে টেপ বেঁধে দিয়েছিল এদের একজনের বয়স 30, তার নাম রফিক। অন্যজনের বয়স 35, তার নাম ইসমাইল। ইসমাইল বলল, স্যার, আমাদের কোনো দোষ নেই স্যার। আমাদের একজন লিডার আছেন, তাকে কেউ দেখেনি। তার নাম ডেভিড। তিনি আমাদের হুকুম করেন কোথায় কি করতে হবে, আমরা তার হুকুম মতো চলি। তিনি আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে থাকেন। রেড ফ্ল্যাশ নামে একটি গুপ্ত সংগঠন আছে, যারা বাংলাদেশ ভারত এই দুটি দেশে ধর্মীয় দাঙ্গা লাগায়। এদের উদ্দেশ্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ঝামেলা তৈরি করা। তারা প্রথমে প্রচুর পরিমাণ টাকার লোভ দেখায়, তারপর বিভিন্ন ভুয়া আলেম, পুরোহিত, পণ্ডিত বানিয়ে দেশে ঝামেলা তৈরি করে। রেড ফ্ল্যাশের আন্ডারে বাংলাদেশে অনেক আলেম, পীর, পণ্ডিত আছেন। এদের কাজ হলো ধর্মীয় অনুভূতিগুলোকে পুঁজি করে ঝামেলা তৈরি করা, উস্কানি দেওয়া। অনেক হিন্দু লোক এই দেশে আলেম সেজে আছে, আবার অনেক খ্রিস্টান লোকও ভারতে বাবা সেজে আছে। তাদের অনুসারী সংখ্যা লক্ষ কোটি পর্যন্ত। এদেরকে অনেক জাদুবিদ্যাও শেখানো হয়, যাতে মানুষ এগুলোকে ধর্মীয় চমৎকার ভেবে এদের দলে আসে। যখন রেড ফ্ল্যাশ সম্পর্কে কেউ জেনে যায় অথবা রেড ফ্ল্যাশ থেকে বের হতে চায়, তখন তাকে হত্যার নির্দেশ দেয়। হত্যাগুলো করা হয় রোড অ্যাক্সিডেন্ট নামে। এই বাংলাদেশে আলেমদের থেকেও আমাদের ট্রেনি আলেমগণ অনেক বেশি জ্ঞান রাখে, কারণ তাদের ট্রেনিং দেওয়া হয় কিভাবে মানুষকে তাদের কাছে টানবে সেই বিষয়ের ওপর। যদি কোনো আলেম হকপন্থী হয়, তাকেও মেরে ফেলার নির্দেশ আসে অথবা দেশ ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়। একইভাবে ভারতে যখন কোনো হকপন্থী পণ্ডিত আসে, তাকেও মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। ধর্মীয় চিন্তাধারা মানুষের মনে স্থায়ী যাতে না হয়, সেই জন্য কয়েকটি অর্গানাইজেশন কাজ করে। এদের মধ্যে কয়েকটি অর্গানাইজেশন হলো ল্যাকেট ইসরায়েল, ভিশন ওয়ার্ল্ড, জিউস ফেডারেশন। তারা বিভিন্ন নামে বেনামে প্রত্যেক দেশে ঘাঁটি গেড়ে বসে আছে। যখন কোনো রাষ্ট্রের ইন্টেলিজেন্স ব্যুরো আমাদের সম্পর্কে জেনে যায়, তখন তাকে টাকা দিয়ে কিনে নিতে হয়, নতুবা তাকে হত্যা করা হয়। আমেরিকায় কালো সাদা দাঙ্গা লাগানোর জন্য আলাদা অর্গানাইজেশন কাজ করে। যে দেশের আদর্শ যেটা, সেই দেশকে সেইভাবে ক্ষতি করতে হয়। এই সকল কিছু নিয়ন্ত্রণ করে প্রত্যেক দেশের আলাদা কান্ট্রি অফ লিডার। এবার বুঝেছেন তো কেন আপনার স্বামীকে হত্যা করা হয়েছে? আপনারা যে 80,000 টাকা পেয়েছেন, সেই টাকা সরকারি তহবিল থেকে এসেছে। আপনাকে যিনি টাকা দিয়ে গিয়েছেন, তিনি নিজেও একজন ইন্টেলিজেন্স অফিসার। তার নাম কাজী মনির। পাবনা সদর থানায় তার বাড়ি, বলরামপুর এলাকায়। তিনিও আসবেন একটু পরে। আমি গালিবকে বললাম, তাহলে বাংলাদেশে যিনি আছেন ডেভিড নামে, তাকে ধরলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে প্রত্যুত্তরে বলে, ডেভিডকে তো ধরে ফেলেছি, কিন্তু ডেভিডের মতো তারা 1000টা লোক বসাবে। এই ডেভিডকে দিয়ে বাকিদের ধরতে হবে। পুলিশ ইন্টেলিজেন্স ব্যুরোর 7 সদস্যের টিম জারিনদের বাসায় এসে পড়েছে। কাজী মনির মুসা গালিবের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনার সাথে আবার দেখা হবে ভাবতে পারিনি। ঢাকার হীরা চোরা চালান কারবারিদের ধরতে একবার সাহায্য করেছিলেন, আজকে দেশের একটা উপকার করে গেলেন। কিন্তু স্যার, আপনি বললেন ডেভিড সহ সবাইকে আপনি ধরেছেন। আপনার ইনফর্মার আপনাকে সেই ইনফরমেশনই দিয়েছিল, কিন্তু ডেভিড কোথায়? এখানে তো 3 জন লোকই রয়েছে। গালিব জারিনের মামা আদিল সাহেবের দিকে আঙুল ইশারা করে বলল, কি ডেভিড মশাই, আপনি পেছনে কেন? সামনে আসুন। সবাই হতভম্ব হয়ে গেলাম। জারিনের মা বিশ্বাস করতে পারছে না তার আপন মায়ের পেটের ভাই তার স্বামীকে হত্যা করেছে। ওই যে সব কিছুর নাটের গুরু মাওলানা জালালউদ্দিন, রফিক, ইসমাইল, তারাও অবাক দৃষ্টিতে চেয়ে আছে। আদিল সাহেব খুব করে খেপে গেলেন আর বললেন, আমি যে ডেভিড, তার কি প্রমাণ আছে আপনার কাছে? পাগলের মতন আপনি যা তা বলে যাবেন, আর তাই আমাকে বিশ্বাস করতে হবে নাকি?
হ্যাঁ? যেদিন মাওলানা সাহেব কেরানির হাটে গিয়েছিল সেই দিন আপনিও সেখানে ছিলেন। আপনি ছিলেন রাস্তার বিপরীত পাশে, সেখানের একটি গাড়িতে বসে সব কিছু অবজার্ভ করছিলেন। নজরুল সাহেব গাড়িতে মারা গেছেন কিনা সেটা দেখতে আপনি সেখানে গিয়েছিলেন। আপনি সেখানে গিয়েছিলেন তার প্রমাণ হলো অ্যাক্সিডেন্টকৃত গাড়ি থেকে 50 ফুট দূরে খুঁটির সাথে লেগে আপনার পেট বরাবর আঁচড় পেয়েছিলেন। খুঁটিতে রক্ত এবং সাদা সুতো লেগেছিল। আপনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, খুঁটির উচ্চতা 4 ফুট। আমার ধারণা আপনার শার্ট খুললে আঘাতটা দেখতে পাবো। আপনার পেটের দাগটা থাকার কথা। মনির সাহেব শার্ট খোলার জন্য অর্ডার করলো। পেটের মধ্যে গাঢ় আঁচড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে আদিল সাহেবের। এটা এটা আমি বাসার গেটের সাথে বাসার গেটের সাথে ধাক্কা লেগে পেয়েছি। বেশ, তাহলে তারও প্রমাণ দিচ্ছি। আপনার গাড়ির চাকার ছাপও সেখানে ছিল। যেদিন নজরুল সাহেব গাড়ি অ্যাক্সিডেন্ট করেন সেই দিন একই সময়ে আপনার গাড়ি একই রাস্তার ধারে নোয়াব রেস্টুরেন্টের পাশ দিয়ে গিয়েছিল, যা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। আপনার জুতার ছাপও সেখানে পাওয়া গিয়েছে। 8 নম্বর জুতা তো আপনিই পরেন। যা হোক, বুঝলাম আপনি এইগুলো মানবেন না। অন্য একটি প্রমাণ দিচ্ছি। 37F9 3719 এটা হলো আপনাদের কোড নম্বর। ইসমাইল সাহেব, আপনার বস যখন আপনাকে ফোন দেয় তখন এই কোডটি তো উচ্চারণ করেন, তাই না? জি স্যার। 3719 এই কোডটির মানে হলো ফিনিশ রিলিজিয়ন ফ্রম ওয়ার্ল্ড, যার অর্থ হলো পৃথিবী থেকে ধর্ম শেষ করো। এই একই কোড আদিল সাহেবের হাতের আংটির মধ্যে আছে এবং আপনার শরীরে ট্যাটু করা আছে, যা প্রমাণ করে আপনি সেই ডেভিড। কাজী মনির তৎক্ষণাৎ আদিল সাহেবের শার্ট টান দিয়ে সম্পূর্ণ খুলে ফেলে। শোল্ডারের মধ্যে ট্যাটু করা 3719, আংটির মধ্যে লেখা ডেভিড। জারিন বলল, আপনি এই ট্যাটুর মিনিংটা কিভাবে বের করলেন? তার শরীরে এমন ট্যাটু আছে তা আপনি জানলেন কি করে? সিসিটিভিতে জুম করে আদিল সাহেবকে অনেক দেখার চেষ্টা করেছি, কিন্তু দেখা যায়নি। কিন্তু যেদিন তোমার বাবা মারা যায় সেই দিন তিনি ডিস্কোতে গিয়েছিলেন। নেশার শরীরে শার্ট খুলে নেচেছেন অনেক। যেদিন তোমার বাবা মারা যায় সেই দিনের সমস্ত তথ্য আমি জোগাড় করি, কে কোথায় গিয়েছিল, কি করেছিল ইত্যাদি। ওনার শরীরের এই ট্যাটুর অর্থ বুঝতে আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ আমি সব বড় বড় মিনিং বের করা শুরু করেছিলাম। কিন্তু পরে খেয়াল করে দেখলাম এটা একটা সাধারণ মিনিং। যেমন তোমার বাটন মোবাইলের নম্বর ধরে 3, এই ঘরের 3টে শব্দ আছে DEF, 7-এর ঘরে আছে PQRS, 9-এর ঘরে আছে WYX। যেহেতু এদের কাজ হলো ধর্ম নষ্ট করা, তখন এই মিনিংটা সাজালাম। ফিনিশ রিলিজিয়ন ফ্রম ওয়ার্ল্ড এর অর্থ তোমার বাবা উদ্ধার করেছিলেন সবার আগে। তোমার বাবা জানতেন এই সবের পিছনে ডেভিড যে আছে। শুধুমাত্র এই কারণে তোমার বাবাকে হত্যা করা হয়। মাওলানা সাহেবকে তোমাদের বাসায় পাঠানোর কারণ হলো সে যেন এই মিনিং উদ্ধার করে ডেভিডের হাতে তুলে দেয়, অন্য কারোর হাতে চলে যাওয়ার আগেই। তাছাড়া মাওলানাকে দিয়ে স্থানীয় মসজিদে মানুষের মধ্যে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা প্রচার করা হয়। স্থানীয় গরিব মানুষের মধ্যে টাকা পয়সার সাহায্য সহযোগিতা করে জনপ্রিয়তা অর্জন করাও তার একটি কাজ ছিল। গোয়েন্দা বিভাগের কাজী মনির 4 জন আসামিকে ধরে নিয়ে যায়। জারিন সহ তার মা কান্না করছে। গালিব আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলে। আমাকে বলে, বিশ্বনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গানটি একটু গেয়ে শোনাও তো। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, আমার পাখিরে কি সুরে উড়ালো, গানের ঝড়ে মোর মুখে হাসি আসে। কণ্ঠসাহিত্যে আজকে শুনলেন প্রিমিয়াম পাবলিকেশনস থেকে প্রকাশিত মোহাম্মদ সৈকত আজিমের লেখা মুসা গালিব মিস্টার অবজারভার থেকে দ্য কেস অফ রেড ফ্ল্যাশ। কেমন লাগলো
পরবর্তী পর্বে কোন গল্প শুনতে চান মুসা গালিব মিস্টার অবজারভার বই থেকে তা জানাতে কমেন্ট করতে একদমই ভুলবেন না। মুসা গালিব এবং বাসের হেল্পার ইসমাইল এবং দেবজ্যোতি, পাগল ও মুক্তিযোদ্ধা কাজী মনির এবং দিগন্ত চ্যাটার্জি, দোকানদার আদিল সাহেব, তুষার রায়, ভদ্রলোক তমাল, পুলিশ অফিসার বিশ্বনাথ বা আতিক সাহেব, মাওলানা সাহেব, আমি শেখ ফাহাদ, জারিনের মা বর্ণালী দে, গল্পের সূত্রধার আমি ফাহাদ, সমগ্র পরিচালনায় নাজমুল হাসান, গ্রাফিক্স ডিজাইনার আজাদ খান, অডিও সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও মোশন গ্রাফিক্স এবং কুয়েশ ইসলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে গল্পের জগতে আরও সঙ্গী নিয়ে আসুন। নতুন গল্প নিয়ে কণ্ঠসাহিত্য আবার আসবে আগামী সপ্তাহে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।